পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল এমপি, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। এরপর রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আমার বাদিকে রয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন, সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগর উত্তর। সবশেষ রয়েছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আপনাদের চারজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। স্বাভাবিকভাবে সবশেষ যে ঘটনাটি সেটি দিয়ে আমরা আলোচনা শুরু করব এবং সে কারণেই সরওয়ার তুষার আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে। সাভারে এনসিপির পদযাত্রা, যেটি জুলাই পদযাত্রা, সেই সমাবেশ চলা অবস্থায় বোমা বিস্ফোরণ হয়েছে এবং এখন পর্যন্ত 3 জনের আহত হওয়ার খবর আমরা পেয়েছি। সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটেছে। এরপর থেকে আপনাদের এই বাংলা মোটর অফিসের সামনে মিছিল হচ্ছে, সাভারেও মিছিল হচ্ছে, থানার সামনে গিয়ে নানা দাবি করছেন আপনারা। আসলে ঘটনাটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা জুলাই উপলক্ষে মাসব্যাপী নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছি এবং গত বছর আমরা পদযাত্রা করেছিলাম। সেটা ছিল জেলা ভিত্তিক, 64টা জেলার পদযাত্রা। এবার আমরা উপজেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি নিয়েছি। আজকে প্রথম দিন গাজীপুরে, কালীগঞ্জে ছিল, এখন সাভারে নির্ধারিত সময়ের তুলনায় একটু দেরিতে শুরু হয়েছে, কারণ ওখানে যেটা হয় আর কি, একটা জায়গায় প্রোগ্রাম শেষ করে একটা জায়গায় যেতে, তো সেখানে প্রোগ্রাম 9:30টায় দুই আড়াই ঘন্টা লেট হয়েছে। এটা তো হয়, এটা তো আমরা জানি, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে খুবই উদ্বেগজনক ব্যাপার যেটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে ওখানে সমাবেশ চলাকালীন অবস্থাতেই নাহিদ ইসলাম বক্তব্য দেওয়ার আগেই আমাদের যিনি ঢাকা জেলা উত্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত নাবিলা তাসনির, ঢাকা 20 থেকে ইলেকশন করেছেন, তার বক্তব্য চলাকালীন এই বোমা বিস্ফোরণটা ঘটে এবং যেটা দেখলাম যে 3 জন বেশ গুরুতর আহত। এবং পুরো সমাবেশের জায়গায় লাইট বন্ধ ছিল, লম্বা সময় লাইট বন্ধ থাকা অবস্থাতেই আমরা সমাবেশটা চালিয়ে গেছি এবং একটা পর্যায়ে এই হামলাটা হয়েছে। তাহলে দেখেন এখানে যে বিষয়টা উঠে আসে, আমরা এই পদযাত্রা ঘোষণা করার পর থেকেই কিন্তু আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যেমন কারা হুমকি দিচ্ছে? আমি একটা উদাহরণ দিই আপনাকে, স্পেসিফিক উদাহরণ যেটা হাতের কাছে আছে। আমাদের চাটমোহর, পাবনার চাটমোহর একটা জায়গায় আমাদের কর্মসূচি হবে। সেখানে ছাত্রলীগ রীতিমতো এলাকায় পোস্টারিং করে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এলাকায় পোস্টারিং করে সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যে আরেকটা গোপালগঞ্জ ঘটাবো এখানে, আমরা এনসিপি আসুক, আমরা এখানে চাটমোহরে একটা গোপালগঞ্জ ঘটাবো। তাহলে এখন এই যে আমাদের কর্মসূচি ঘিরে হুমকি দেওয়া হচ্ছে বা এই ধরনের, এখন আমরা দেখলাম যে সেটা হামলায় করালো। এই হামলা কারা করলো আমরা তো এখনও জানি না, আমাদেরকে এটা তো বের করা পুলিশের দায়িত্ব। কিন্তু যেহেতু লাইট অফ করে দেওয়া হয়েছে, এটা তো একটা সন্দেহজনক ব্যাপার যে কারা লাইট অফ করলো, কাদের হাতে লাইট অফ করার ক্ষমতা থাকে এবং কারা হামলা করলো, এই পুরো জিনিসটা তদন্ত করা উচিত এবং তার দোষীদেরকে যদি বের করা যায় তাহলে আমরা বলতে পারবো যে সে দমুকে জড়িত আছে। কিন্তু বিষয়টা তো খুবই উদ্বেগজনক, কারণ হচ্ছে যে এটা তো আমাদের জীবনের উপর ঝুঁকি তৈরি করছে। আমরা একটা রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছি, সেখানকার প্রশাসনের সাথে কথা বলে জায়গাটা আমরা বুকিং নিয়েছি, তাহলে সেখানে জায়গাটা নিরাপদ রাখা এটা তো পুলিশ প্রশাসনের দায়িত্ব। আবার সাভারে যেটা আপনি শুরু করার আগে বললেন যে এই মুহূর্তে সেখানে থানায় ওসি সাহেব নাই, ফলে এটা উচিত ছিল ঢাকা জেলার এসপির উচিত ছিল এখানে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেটা হয়নি। ওখানে ককটেল বা বোমা বিস্ফোরণ যেটাই হোক হয়েছে এবং সেখান থেকে যারা এই কাণ্ড করেছে তারা কিন্তু পালিয়েও যেতে পেরেছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনি বিদ্যুতের যে কথাটা বললেন, স্বাভাবিকভাবেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে, সেটা কি লোডশেডিং না? না, এটা লোডশেডিং না, উদ্দেশ্যমূলক বলতে যাচ্ছেন আপনি? আমি শতভাগ নিশ্চিত যেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখানে মানে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে, একটা মানে আমাদেরকে এক ধরনের অসহযোগিতা বা এই সমাবেশটা যেন ঠিকমতো হতে না পারে সেজন্য এটা করা হয়েছে। এবং তারপরে হলো আপনার এই কাদের দিকে আপনার এই আঙ্গুলিটা? আমি তো বললাম যে বিদ্যুৎ চালু করা বন্ধ করার এই এখতিয়ার কাদের থাকে? বিদ্যুৎ অফিসের থাকে। ফলে সেখানে কারা এই চাপ দিয়ে এটা করিয়েছে সেটা আপনার দেখতে হবে। একটা জিনিস হইতে পারে যে এখানে সরকারের কোনো ফ্র্যাকশন তারা ফোন করে এটা করেছে, আমাদের কাছে যেহেতু তথ্য নেই আমি দাবি করছি না, আমি বলছি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ অফিস সহ এই ধরনের সরকারি অফিসগুলোতে পতিত আওয়ামী লীগের বহু কর্মকর্তারা এখনও রয়ে গেছে এবং তাদের সাথে পতিত আওয়ামী লীগের যারা পলাতক তাদেরও একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ফলে তারা মিলে এই কাজ করেছে কিনা এবং তারপরে এই হামলা কিনা এটাও একটা, ফলে বিষয়টা তদন্ত করার বিষয় আছে। আমরা থানায় মামলা করতে গেছেন আমাদের আহ্বায়ক সহ। আমাদের জন্য এই মুহূর্তে বিষয় হচ্ছে যে 3 জন গুরুতর আহত এবং আমরা জানি না যে তাদেরকে আর ধরতে পারবে কিনা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু এটা কিন্তু খুবই উদ্বেগজনক যে আমরা জুলাই মাসে জুলাই কেন্দ্রিক একটা সমাবেশে কর্মসূচিতে এই ফ্যাসিবাদ পতনের পরের বাংলাদেশে এই ধরনের হামলা, বোমা হামলার মতো ঘটনা ঘটছে এবং সবচেয়ে উদ্বেগজনক হলো যেই হামলা করুক না কেন
যখন একটা দেশে সরকার থাকে দোষটা কিন্তু সরকারকে নিতে হয়। নিতে হয়। সরকার দলের সংসদ সদস্য আমাদের সঙ্গে আছেন, শহীদুল ইসলাম বাবুল, দোষটা নেবেন কিনা? সব দায়িত্ব অবশ্যই সরকারেরই। দিন শেষে ধরেন হয়েছে কি, সমস্যা ঘটনা ঘটেছে দুঃখজনক, এটা অবশ্যই দুঃখজনক। বিএনপি সরকারে আছে, এই সরকারের আমলে কোথাও একটা পটকাও যদি ফুটে, এটা ডিসক্রেডিট বিএনপির গভর্নমেন্টের। হ্যাঁ, এনসিপির ডিসক্রেডিট হবে না, বরং এটা দিয়ে তাদের জন্য মানে ভালো হবে। তো এইখানে তাদের প্রতি সিম্পেথি পাবে মানুষ, বিএনপির প্রতি মানুষ রাগ হবে যে বিএনপি নিরাপত্তা দেয় নাই বা দিতে পারে নাই। তো বিএনপিকে চাইবে যে এই দেশের এনসিপি রাজনৈতিক দল, তারা তো বিএনপির প্রতিপক্ষ না। আমরা সংসদে আছি, একসাথে কাজ টাজ করতেছি, বা ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির মধ্যে আছি। এই মানে জুলাইয়ের নেতারা একটা পদযাত্রা করতেছে, নেতা, এটা তো পলিটিক্যাল একটা পদযাত্রা, সেইখানে বিএনপি এখানে বিদ্যুৎ বন্ধ করে তাদের ওখানে হামলার ইন্ধন দিবে, উস্কানি দিবে, এটা অ্যাবসার্ড, এটা হতে পারে না, এগুলো ব্লেম। যেমন ধরেন উসমান হাদি যখন মারা গেল, হ্যাঁ, তখন না তুষার ওইটা বলে নাই, ডাইরেক্টলি কোনো কিছু বলে নাই, এটা তদন্ত দাবি রাখে, নিশ্চয়ই সেটা তদন্ত হবে। বিদ্যুতের সমস্যা সব জায়গায় আছে, আমাদের এলাকায়ও আছে। আমি নিজে গেলেও বাসায় অনেক সময় বিদ্যুৎ পাই না, বারবার ফোন করলেও অনেক সময় হয় না, হয়ে ওঠে না, এটা বাস্তবতা। আর আরেকটা দেখেন, উসমান হাদি মারা যাওয়ার পরে মির্জা আব্বাসের সাথে কি বিচ্ছিরি রকম আচরণ করা হলো ঢাকা মেডিকেল কলেজে, মানে ধরেই নেওয়া হলো উনি খুন করেছে বা খুনের উন্নতদাতা। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না, তদন্তের পরে ঘটনা ভিন্ন। সেই জন্যে হাসিনার আমলে এরকম হইতো, হাসিনা একটা মানে ঘটনা ঘটলেই দায়িত্ব বিএনপি, জামাত বা এগুলো দিয়ে দিত সাথে সাথে, প্রধানমন্ত্রী যখন বলে দিত তখন তো আর এটা তদন্তের অপেক্ষা রাখে না। সেই জন্য একটা ঘটনা ঘটেছে, এটা দুঃখজনক। আমরা কোনো ঘটনা, এই ধরনের ঘটনা, বিএনপি সরকারে আছে, তারা বিরোধী দলে আছে, এই ধরনের ঘটনা ঘটলে এটা দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। এটা তদন্তের দাবি রাখে, তদন্ত হবে, আশা করি নিরপেক্ষভাবেই তদন্ত হবে। এবং এইটা আমি মনে করি এটা সামগ্রিক একটা অস্থিতি সৃষ্টির প্রচেষ্টা বাংলাদেশ রাষ্ট্রকে, যারা জুলাই বিরোধী শক্তি দেশে বিদেশে, তারা বাংলাদেশকে একটা আনস্টেবল করবার জন্যে বা একটা ভায়োলেন্স সৃষ্টি করে বা হঠকারিতা তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, তারা রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, এরকম হতে পারে। আমি নিশ্চিত নই এই যে বোমা ফুটেছে বা ককটেল ফুটেছে, যাই ফুটেছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে আমি বলে মনে করছি। মোহাম্মদ সেলিমউদ্দিন। জি, আসলে ঘটনা যেটা ঘটেছে খুবই দুঃখজনক। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম তারা অনুমতি নিয়ে করতেছে, পুলিশকে জানিয়ে করেছে। তো এটার উপরে হামলা নিঃসন্দেহে এটা শুধু এনসিপির প্রোগ্রামের উপরে হামলা না, এটা পুরো জুলাইয়ের উপরে হামলা। মূলত জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ষড়যন্ত্রকারীরা তারা হয়তো একটু টেস্ট করে দেখতেছে যে জুলাই যোদ্ধারা এটাকে কীভাবে নেয়, হয়তো তাদের আরও পরিকল্পনা থাকতে পারে। এই জন্য আমরা ঘটনার নিন্দা জানাই এবং সরকারকে শুধু নিন্দা জানাইলে হবে না, সরকারি দলকে বা সরকারকে, সরকারি দলের কাজ শুধু নিন্দা জানানো নয়, অনতিবিলম্বে ঘটনার রোড আবিষ্কার করে কারা এটার সাথে জড়িত। এখন তো মানে আমাদের পুলিশ তো আর এত অদক্ষ হওয়ার কথা না, অনেক পরিস্থিতি তারা ফেস করছে। দ্রুততম সময়ের ভিতরে আসামিদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে যদি তাদেরকে আইনের আওতায় আনা যায়, তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটা থেকে আমরা রেহাই পাব। আর নাইলে এই সাহস, এখান থেকে সাহস পেয়ে এরা আরও ঘটাবে এবং এটা তো দেশের মধ্যে আনরেস্ট ক্রিয়েট করবে। আসলে কেউ হয়তো তরুণদেরকে উত্তেজিত করতে চাচ্ছে যে আবার একটা দেশে আনরেস্ট ক্রিয়েট হোক, আবার একটা পরিস্থিতি যাতে গোলাপানিতে মাছ শিকার করতে পারে, এই সুযোগটা আমরা যাতে না দেই, এই জন্য গভর্নমেন্টকে কঠোর থেকে কঠোরতর হইতে হবে এবং ঘটনা রাতের মধ্যেই আসামিদের গ্রেফতারের অভিযান চালাইতে হবে, সাঁড়াশি অভিযান চালাইতে হবে। কোথায় যাবে তারা? তাদেরকে প্রয়োজনে আশপাশের কয়েক ডিস্ট্রিক্টব্যাপী রেড অ্যালার্ট জারি করে এদেরকে ধরতে হবে। এত বড় সাহস যে জুলাইয়ের চেতনার উপরে আঘাত। জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী আমরা পালন করছি এটা গণতান্ত্রিক সরকারের আমলে, সেই সময় তারা এই থ্রেট দেওয়াটা এটা মোটেই কোনো ভালো লক্ষণ নয়। এই জন্য আমরা মনে করি বিষয়টাকে সরকার সিরিয়াসলি নেবেন। গতানুগতিক দেখছি, দেখব, হচ্ছে, হবে, এটা সেরকম কিন্তু ঘটনা না। পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যাবে তখন তো কুল কিনারা পাওয়া যাবে না। এমন কোনো শঙ্কা আছে কিনা? শঙ্কা তো অবশ্যই আছে, কারণ জুলাইয়ের শত্রু যারা পরাজিত শক্তি, তারা কি বসে আছে হাত পা গুটাইয়া?
তারা তো এই সীমান্তে চলে আসছে, তারা এই জায়গায় চলে আসছে, ওই জায়গায় চলে আসছে, কালকে চলে আসবে দেশে। শেখ হাসিনা শুনলাম বহু আগে সীমান্তে এসে বসে আছে, ঢুকতেছে না, সাহস নাই আসলে। সাহস থাকলে তো দেশই ছাড়তো না, দেশেই থাকতো, কারাবরণ করতো। এই শেখ হাসিনা তো হুসেন মোহাম্মদ এরশাদের চাইতে অনেক মানে বেশি খারাপ। কারণ হোসেন মোহাম্মদ এরশাদকে বলা হয়েছিল যে আপনাকে দেশের বাইরে পাঠাইতে, সে বলছে না আমি জেল খাটবো, বাইরে পাঠানো দরকার নেই। এ কোন নেত্রী যে সে পালাইয়া চলে গেল, আর এখন বলেছে চলে আসতেছে। আমরা তো ওয়েলকাম জানাই, তার সাহস থাকলে দেশে আসা দরকার, এবং তাকে আসলে আয়নাগরে বন্দি করে আয়নাগরের নিষ্ঠুর নির্যাতন তার বাহিনী কীভাবে করেছে এটা তার দেখা দরকার। তো সেই জন্যে আমরা আজকের এই দিনে সত্যি খুবই ব্যথিত যে এরকম একটা রাজনৈতিক দলের সমাবেশে তার সর্বোচ্চ ব্যক্তি সেখানে, বিরোধী দলের চিফ হুইপ সেখানে উপস্থিত। এটা তো সরকারকে নিরাপত্তা, অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা দেওয়ার কথা, ছোটোখাটো ব্যাপার না তো। একদিকে জুলাই আন্দোলনের নেতা, শীর্ষ নেতা, অন্যদিকে বর্তমানে বিরোধী দলের চিফ হুইপ, তিনি এখানে আছেন। এই অবস্থায় যদি হামলাকারী চলে যায়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে ওভারঅল দেশের ভালো না। ওখানে চাঁদাবাজি হচ্ছে, ওখানে যে যার খুশি মতো হামলা চালাচ্ছে, চাঁদা না দিলে মাথা ফাটাই ফেলতেছে। এগুলো গভর্নমেন্টকে আরও সিরিয়াসলি নিতে হবে। এটা বিভিন্ন এই যে জার্মান থিঙ্ক ট্যাঙ্ক তারা বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এভরি সিআরএস তারা বলেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সুশাসন এখানে অভাব, এবং তৃণমূলের দুর্নীতির কথা তারা বলতেছে। এগুলো বিদেশি সংস্থা আর বিদেশি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক তারা বলতেছে। সুতরাং গভর্নমেন্টকে একদিকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে, একদিকে গ্যাস সংকট, বিরাট বিরাট কারখানা বানাইয়া সংকটে আসবো আমরা, সংকটের কথাটা উঠেছেন, আমরা সংকটে আসবো বিরতির পরে। তবে তার আগে আবুল হাসান রুবেলের কাছ থেকে জানতে চাইব, কথা হচ্ছিল সাভারের ঘটনা নিয়ে। এই একটি ঘটনা বা দুটি ঘটনা সরকারের পক্ষ থেকে হয়তো নিশ্চয়ই তদন্ত করা হবে, কিন্তু এই একটা দুটো ঘটনা দিয়ে কি সামগ্রিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিভিন্ন জায়গায় আসলে নানান ধরনের ঘটনা ঘটছে, সেটা অবশ্যই বিবেচনা করা দরকার আছে, সেটা একটা বিবেচনা করা দরকার আছে। এবং আমি মনে করি যে আসলে এখানে এই অভ্যুত্থানের পর থেকে একটা বিরাট সময় জুড়ে আসলে পুলিশ তো আসলে অকার্যকর ছিল, এবং এখনো পুলিশের ভেতরে আসলে বহু সংখ্যক ব্যক্তি আছে যারা আসলে, ফলে সরকারও আপনি দেখবেন যে আসলে প্রতিনিয়ত নানা ধরনের পরিবর্তন করছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন করছে, এবং এই পরিবর্তনের মাধ্যমে এক ধরনের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা এবং এর জায়গাটা তারা চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত এটা আসলে অর্জিত হয় নাই। আসলে জুলাই অভ্যুত্থানের পরে পুলিশের সংস্কারের একটা দাবি ছিল, খুবই জোরালো দাবি ছিল, এটা রাজনৈতিক দলগুলো প্রায় সকলেই দাবি করেছিল। কিন্তু আমরা দেখেছি যে আমলাতান্ত্রিক জটিলতা এবং তাদের বিরোধিতার ফলে এটা আসলে বাস্তবায়িত হয়নি। এবং পুলিশে নতুন করে আসলে যেভাবে রিক্রুটমেন্ট করা দরকার, পুলিশে আসলে নতুন করে মানে তার জনবল বাড়ানো দরকার, কারণ অনেক অফিসার থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত বহু সংখ্যক লোক ইনঅ্যাক্টিভ বহুদিন থেকেছে, এখন হয়তো কিছুটা অ্যাক্টিভ হয়েছে, ফলে কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা মানে যে জায়গায় থাকা দরকার সেই জায়গা পর্যন্ত আসেনি। এটুকু বলার পরে যেটা বলবো যে এইখানে এই এরকম হামলা কিন্তু গত বছর আমি মনে করতে পারি যে গত বছর আমাদের অফিসের সামনে হয়েছে, এনসিপির অফিসের সামনে হয়েছে, এরকমই বোমা হামলা করে চলে যায়, তারপরে মোটরসাইকেল নিয়ে চলে যায়, কে যাচ্ছে দেখা যায় না, এরকম পরিস্থিতিগুলো আসলে তৈরি করছে। এটা হলো কিছুটা, সে সময় যে এই হামলাগুলো হয়েছিল সেই সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করার সুযোগ না, আমি দেখি নাই যে এখনো পর্যন্ত এটা গ্রেফতার করা গেছে বা কিছু হয়েছে, এ পর্যন্ত হয় নাই। তো ফলে এই জায়গাতে যে জায়গাটা মানে উদ্বেগজনক সেটা হচ্ছে যে এরকম ধরনের অস্ত্র বোমা এগুলো যাদের হাতে আছে তাদের হাতে এখনো অনেকগুলো রয়ে গেছে, সেইগুলোকে আসলে সরকারের দিক থেকে খুবই দ্রুততার সাথে এই বিষয়ে আসলে পদক্ষেপ নিতে হবে, এবং তাদেরকে যেটা করতে হবে যে আসলে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং এই আইনের আওতায় নিয়ে আসার জন্য তাদের একটা মানে কি বলা যেতে পারে যে যত দূর সম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। যেখানে ওখানে ওসি অনুপস্থিত ছিল, কেন অনুপস্থিত ছিল, কিভাবে আসলে বিদ্যুৎ থাকলো না বা কি হলো, সেগুলো বিষয়ে যথাযথ তদন্ত হতে হবে। এই তদন্তগুলো ধরেন আমরা জুলাইয়ের পরবর্তী সময়ে একটা অন্তত অঙ্গীকার আমাদের সকলের আছে যে আসলে এখানে রাজনীতি করতে গেলে আসলে রাজনীতির
জায়গা থেকে সবাই যার যার রাজনীতিটা করতে পারবেন, এবং এই সরকার হোক বিরোধী দল হোক এবং সমস্ত দল মিলিয়েই আসলে বাংলাদেশটাকে মানে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরিয়ে নিয়ে আসবে। এই জায়গাটা যদি রাখতে হয় তাহলে আসলে এই ঘটনাগুলোরও তদন্ত হতে হবে। একইভাবে সারা দেশের জনগণ যাতে নিরাপত্তা পায় সেটার বিষয়েও আসলে সরকারের আরও মানে অনেক কিছু করার আছে বলে আমি মনে করি, আরও অনেক কিছু করার আছে, এবং সামনের দিনে যে পদক্ষেপগুলো এখন নেওয়া শুরু হয়েছে সেগুলো সামনে ফল দেওয়া শুরু করবে বলে আমি আশা করি। যাদের দিকে আপনি ইঙ্গিত করছেন এই দুই একটা ঘটনা কি টেস্ট কেস হিসেবে তারা নিচ্ছে কিনা? নিতেই পারে, তারা তো নানা ধরনের জিনিস দিয়ে টেস্ট করতে চাইবে, তারা নানা ধরনের হুমকি দিবে, কথা বলবে, এবং সেগুলোকে আসলে আমরা কিভাবে মোকাবেলা করব সেটাও আর একটা বিষয়। একটা হচ্ছে যে রাজনৈতিক যে হুমকি, সেই রাজনৈতিক হুমকির একটা রাজনৈতিক মোকাবেলা আছে, আবার যখন কোনো দল একটা নিষিদ্ধ থাকে তার একটা আইনগত জায়গাও আসলে তৈরি হয়, ফলে সেইটা আইনগত ভাবেও মোকাবেলা করার জায়গা আছে, রাজনৈতিকভাবেও মোকাবেলা করার জায়গা আছে। তবে ওইটার বিষয়ে আমি একমত না যে কাউকে এসে আয়নাঘরে বন্দি করে তারপরে বোঝাইতে হবে, বা বাংলাদেশে আর কোনো আয়নাঘর হোক এইরকম জিনিস যাতে আমরা আসলে আর কামনা না করি। বাংলাদেশে আর কোনো গুম খুন হোক, মানে গুম করে মানুষকে বন্দি রাখা হোক, এটা যাতে কোনো শত্রুর জন্য সেই কামনাটা আর কারোর জন্যই না, শত্রুর জন্যও না, কারোর জন্যই না। বাংলাদেশে যাতে এই পরিস্থিতির আর উদ্ভব না ঘটে সেটার জন্যই আমাদের সকলের কাজ করা উচিত, যাতে গণতান্ত্রিকভাবে সকলকে আমরা ন্যায় বিচারের মুখোমুখি করতে পারি এবং সকলের জন্য ন্যায় বিচার যাতে নিশ্চিত করতে পারি। আপনাদের চারজনের কথাই মনে হচ্ছিল যে পরাজিত শক্তি এটার পেছনে ইন্ধন যোগাতে পারে, যদিও তদন্তাধীন বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। কিন্তু 2024 সালে গণ অভ্যুত্থানের পর থেকে তো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। তারপর আমরা দেখছি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মিছিল করছে, সরকারের সমালোচনা অনলাইনে করছে, তথ্য প্রচার করছে, বিতর্কিত নানা ধরনের গ্রুপ সাইবার অ্যাক্টিভিস্টরা করছে, এমনকি বাংলাদেশের ভেতরে থেকেও অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের উদ্ভট অশালীন বক্তব্য দিচ্ছে। কাদের প্রশ্রয় এগুলি হচ্ছে? প্রথমত আওয়ামী লীগ তো তারা আমলাতন্ত্রের মধ্যে, প্রশাসনের মধ্যে গভীরভাবে শিকড় গেড়ে বসে আছে। মানে আওয়ামী লীগের কয়েকজন আওয়ামী লীগের কিছু লিডার বা যারা হয়তো নানাভাবে অপরাধী, মানে বেশি চিহ্নিত অপরাধী, তারা হয়তো কিছু বিদেশে গেছে, বাকি সব আওয়ামী লীগ দেশেই আছে। বিশেষ করে প্রশাসনে আছে, প্রশাসনের কয়েকজনকে মানে চিহ্নিত করা গেছে। এই ব্যাপারে কেউ কাজও করে নাই। ইভেন ইউনূস সরকারের সময়ও তারা আওয়ামী লীগ চিহ্নিত করে প্রশাসনকে আওয়ামী মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য তেমন কোনো কার্যকরী পদ্ধতি, কিছু এদিক ওদিক বদলি টদলি এটা সেটা করেছে, কিন্তু বড় কোনো আসলে এখানে কাজ করে নাই। বিএনপি এসে ক্ষমতায় তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে আমার দৃশ্যমান জানা নাই। অদৃশ্যমান সরকারের তো নানা কিছু থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আছে, জেকে বসে আছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হলো প্রশাসনের পক্ষ থেকে, যেমন ইউনূস সরকারের সময়ও অস্ত্র উদ্ধারের জন্য কিংবা অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য অতীতে নির্বাচনের আগে যে ধরনের সাঁড়াশি অভিযান হতো, এবার কিন্তু সেটা হয়নি। ফলে তারা তো বহাল তবিতে আছে, সুযোগটা নিচ্ছে তারা। অনেক রাজনৈতিক দল তো প্রশ্রয় দিচ্ছে, রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে, কোনো কোনো রাজনৈতিক দলকে তারা অবলম্বন করে ফিরে আসার জন্য তারা হয়তো আশাও করতেছে। জামাতের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা যোগাযোগ? জামাতের সাথে আপনার কি মনে হয়? না, আমার মনে হয় কিন্তু আপনি একজন বিজ্ঞ সাংবাদিক, যে জামাতকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি নির্যাতন, তখন জামাত ক্ষমতাহীন ছিল, আওয়ামী লীগ ক্ষমতাশীল ছিল। এখন তো জামাতের বিভিন্ন জায়গায় সংগঠন, জামাত কি কারণে, জামাতের সাথে তার সখ্যতা হওয়ার একটা রিজন তো থাকতে হবে। সেই রিজনটা কি? মানে যদি আওয়ামী লীগ আমাদের প্রায় 1 ডজন নেতাদেরকে হত্যা করছে, যদি 2 ডজন করতো তাইলে বোধহয় মানে এটা ভালো হইতো কিনা। মানে আওয়ামী লীগ জামাতের সাথে যা করেছে, পৃথিবীর কোনো দেশে কোনো সরকার তার দেশের একটা বৈধ এবং সবচেয়ে দায়িত্বশীল নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা যারা করে, এরকম একটা দলকে, আদর্শিক দলকে, যার নেতাকর্মীদের ব্যাপারে দুর্নীতি, চাঁদাবাজি বা কোনো ধরনের এরকম কোনো অভিযোগ নেই, এরকম একটা দলকে শুধুমাত্র তাদের ইসলাম ফোবিয়া থেকে বা তাদের প্রভুদের নির্দেশে আধিপত্যবাদী গোষ্ঠীর চক্রান্তে পড়ে তাদের ডাইরেকশনে যে কাজগুলো করেছে, সেই আওয়ামী লীগের সাথে জামাতের এগুলা জোড়া, এই প্রশ্ন করাটাই অনেকটা মানে অপ্রাসঙ্গিক মনে হয় আমার কাছে। আর কারণ আওয়ামী লীগ আর জামাত এটা কখনোই এই যে পর্যায়ে চলে গিয়েছে আওয়ামী লীগ,
জামাতের উপর যে পরিমাণ জুলুম করেছে, সুতরাং সেই আওয়ামী লীগ আবার জামাতকে পছন্দ করবে অথবা জামাত আওয়ামী লীগ তেল আর জলের মতো মিলবে না। সুতরাং সেটাই- সেটা আমাদের সরকার দলের এমপি হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। না, সব মিলিয়ে আটকে যাচ্ছেন আপনি কেন? হ্যাঁ, সব মিলিয়ে না উনি আমার বন্ধু মানুষ, তো সব মিলিয়ে যেটা কথা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা আন্দোলনের মাধ্যমে তাদেরকে পরাজিত করেছি, দেশের সমগ্র জনগণ মিলে আমরা করেছি। এবং আওয়ামী লীগের সাথে এই যুদ্ধটা বা এই সংঘাতটা বা এই তাদের সাথে আমাদের যে লড়াই, এটা শুধু বিএনপি, জামাত বা এনসিপি কয়েকটা দলের না, এটা দেশের সাধারণ মানুষ পর্যন্ত। এই কারণে যে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না কেন, আওয়ামী লীগের সাথে যে লড়াইটা হয়েছে এটা একটা ফিলোসফিক্যাল লড়াই হয়েছে, আইডিওলজিক্যাল লড়াই হয়ে গেছে। সেটা হলো আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি, আর বাংলাদেশের বাকি জনগণ ফ্যাসিস্টকে তারা উৎখাত করেছে। সুতরাং এইটা ক্লাস 4-এর ছাত্র থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ নির্বিশেষে তাদের যে এই অপকর্মের যে এই যে এখন যেগুলা, বরং দুর্ভাগ্যজনক আপনারা মিডিয়া যারা আছেন সবগুলো মিডিয়া, এই যে জুলাই মাস শুরু হয়েছে, এখন তো আওয়ামী লীগের অন্তত 100টা করে কাহিনী প্রতিদিন টেলিভিশনে যাওয়া দরকার ছিল, পত্রিকা আসা দরকার ছিল, কিন্তু এখানে হাইড করা হচ্ছে। এটা নিয়ে কোনো তেমন আলোচনা নেই। আপনারা চলে যাচ্ছেন এক সময় আফ্রিকা, আর এক সময় চলে যাচ্ছেন আরেক দেশে, কিন্তু বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে তারা জঘন্য অপরাধ করেছে, এগুলোর উপরে আপনাদের শত শত কাহিনী বানানো দরকার। এগুলো আমরা এসে বলি আর না বলি, আপনারা শুধু টেলিভিশনে চালাই দিলে লাখ লাখ মানুষ আপনাদের দর্শক হিসাবে আপনাদের জন্য দোয়া করবে, দেখবে। টেলিভিশনের মালিকদেরকে এবং যারা এখানে কাজ করে সবাইকে তারা ধন্যবাদ জানাবে। আজকে আওয়ামী লীগ প্রশ্রয় পাচ্ছে নানাভাবে, আজকে অনেক বয়ান দিচ্ছে এখানে বসে বসে আপনাদের এখানে, আপনারা তারা বলছেন মিডিয়া ব্যক্তিত্ব, আমরা অমুক তমুক, আসলে সিনিয়র সাংবাদিক, সে আসলে বড় আওয়ামী লীগ, তার কথা থেকে বোঝা যায়। আওয়ামী লীগ চিনবে আপনি কীভাবে? এখনও ঘুরিয়ে ফিরে আওয়ামী লীগের বয়ান যারা দেয়, আওয়ামী লীগের সেই পিছনের রাজনীতি আবার যারা করে, এবং দেখবেন খুব কৌশলে একটা কথা এমন বলবে যেটা আওয়ামী লীগের ফেভারে যায়। ভাই, আওয়ামী লীগ এমন খারাপ কাজ করেছে যে এর পক্ষে ঘুরে ফিরে বললো তো এটা অন্যায়, এটা গন কেস বানিয়ে দিতে হবে, এবং এটা গন কেস হয়ে গেছে। এরা যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে থাকুক, কোনো সুবিধা নাই। তারা যদি অন্যায় না করে, যারা ভুল করেছে, তারা যদি ভুলের জন্য তাদের শাস্তি হয়, আইন অনুযায়ী বিচার হয়, তাকে দেশে যেতে হবে কেন? দেশে যারা আছে তারা আইনের মুখোমুখি হোক, তাদের বিচার হোক, এবং বিচারের মাধ্যমে তারা যদি অপরাধী হয়, অপরাধী সাব্যস্ত হলে শাস্তি পাবে, অপরাধী না হলে তো তারা ফ্রি হয়ে যাবে, সেখানে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আওয়ামী লীগের পক্ষে এখনও নানা ধরনের সাফাই গাওয়া হচ্ছে, বিশেষ করে মিডিয়ায়। কারণ মিডিয়া আওয়ামী লীগের ওই সময় হাসিনাকে এত খারাপ বানানোর পিছনে এদেশের, আমি সরি টু সে, এদেশের এক শ্রেণীর মিডিয়ার বিরাট অবদান আছে, এবং সেই মিডিয়ার একটা অংশ এখনও তারা অ্যাক্টিভ, তারা সিনিয়র। আপনারা তৈরি করতে পারেন না হয়তো, সেটা হতে পারে, আমাদেরও ব্যর্থতা থাকতে পারে, আমাদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগকে মানে এস্টাবলিশ রাখার জন্য, আওয়ামী লীগকে এগিয়ে দেওয়ার জন্য বহু পক্ষ এখানে আছে, কাজ করতেছে। শহীদুল ইসলাম বাবুল, শোনেন, আওয়ামী লীগকে সবাই চেনেন। আওয়ামী লীগের অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি আপনি পোস্টমর্টেম করেন নির্মোহভাবে, আপনি ধরেন হ্যাঁ অনেক ভালো মন্দ পাবেন। আওয়ামী লীগ অনেক মহামানব মনীষীরও অবদান আছে আওয়ামী লীগের জন্য। একটা পুরনো রাজনৈতিক সংগঠন বলধা গার্ডেনে তৈরি হয়েছিল, প্রথমে মুসলিম লীগ, পরে আওয়ামী মুসলিম লীগ, পরে আওয়ামী লীগ আর কি, সেখান থেকে আসলে এখানে অনেক হোসেন শেখ সারদি, শেরে বাংলা, তারপরে তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান সহ, শামসুর রহমান সহ অনেক, আতাউর রহমান খান, হ্যাঁ, এরকম অনেক মানুষের অবদান আছে। এই আওয়ামী লীগ মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, এটাও যেমন সত্য। আবার মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের যে মেইন স্পিড সেটাকে হত্যা করে ফেলেছে, এটাও সত্য, গিলে খেয়ে ফেলেছে। হ্যাঁ, ওই যে অটোফিজির মতো আর কি, না, নিজের মাংস নিজেই খায়। আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছে, বাকশাল তৈরি করে ফেলছে, এক দলের শাসন তৈরি করে ফেলছে, যেটা মুক্তিযুদ্ধের স্পিডের মধ্যে ছিল না, বা আওয়ামী লীগের যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, সেই সংগ্রামের সাথে যায় না। আবার তার কন্যা এসে সর্বশেষ কফিনে পেরেক মেরে দিয়েছে আওয়ামী লীগের। আমরা অনেকবার বলেছি, শুধু এই মানে 5 তারিখের পরে না, 5 তারিখের আগে আপনাদের মনে পড়ে কেন টকশোতে যে আওয়ামী লীগ বলতে কোনো রাজনৈতিক শক্তি নাই, যা আছে ছায়া আর কায়া, না কি বলে, হ্যাঁ, আছে বন্দুক কামান পিস্তল বাহিনী, বাট দিস ইজ নট আওয়ামী লীগ। মিন করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে তার মানে নেতৃত্বই, শেখ হাসিনাই নিঃশেষ করে দিয়েছে। হ্যাঁ, তো এটা বাস্তবতা। আবার এটাও ঠিক যে আওয়ামী লীগ
নেতৃত্ব পালাই গেছে, সব পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ তো এটা ঠিক বাই জেনারেশন টু জেনারেশন আওয়ামী লীগ রক্তের মধ্যে তারা ক্যারি করে, সব আওয়ামী লীগ তো পালাই নাই, এখানেই আছে। এরা রাতারাতি বিএনপিও হবে না, জামাতও হবে না, এটাও বাস্তবতা হয়। এদেরকেও অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে কি এদেরকে ফেস করার যে মানে স্পিরিটটা আমরা তো আমাদের স্পিরিটের মধ্যে তো ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ যে ভয়ানক ফ্যাসিস্ট আচরণ করেছে এই বিগত স্বাধীনতার পরে অন্য কোনো শাসক তো এইভাবে, ইভেন শেখ মুজিবকে তো ছাড়াই গেছে তার মেয়ে, এটা তো সত্য। হ্যাঁ, তাহলে তার এই 2 বছরের মাথায় আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়াজ দিবে, বা তারা ওই ফুসফাস করবে, ফেসবুকে কোন জায়গায় মিছিল করবে, এই বাস্তবতা বাংলাদেশে আবার সুযোগ নেই। এখানে আমাদেরও কিন্তু ব্যর্থতা, কারণ 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যারা মানে এই জুলাইয়ের শক্তি, সেই শক্তির মধ্যে বিভাজন, অনৈক্য, হ্যাঁ, বা অসৌজন্যতা বা এর কিছু ঘাটতি হয়েছে। পরস্পর রেশারেশি কাদাহার, এই সুযোগটা তারা গ্রহণ করেছে সুবিধার জন্য কিটা হয়েছে, সুবিধার জন্য। এটা হয়ও আবার, এটা দোষের কিছু না। যখন আপনি আপনার মেইন অপোজিশন আপনার শূন্য থাকবে, তো তখন তো জায়গা শূন্য থাকে না, তাই না? তো সেটা হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময় জামাত ইসলাম মনে করেছে তারাও মেইন স্ট্রিমের পলিটিক্স, অংশীদার, ক্ষমতায় যেতে চায়, যাবে। অধিক আন্দোলনকারী যারা ছাত্র নেতৃত্ব, তারাও মনে করেছে আমরা আন্দোলন করেছি, আমরা এখন সরকারের অংশ হব, ভাগ হব, দেশ চালাবো, নেতৃত্ব দিব, আমাদের কথাই চলবে। আবার বিএনপি তো আছেই, পুরনো রাজনৈতিক দল, সে তো ক্ষমতার অংশীদারি বা দাবি করবেই, ছিল, যাবে নির্বাচন হলেই। এই যে ত্রয়ী একটা মানে বাস্তবতা, এই কনফ্লিক্টেবল বাস্তবতা, মনস্তাত্ত্বিক বাস্তবতা, কখনো সেটা প্রকাশ্যে এসেছে নোংরাভাবে, হ্যাঁ, অসুন্দরভাবে, হ্যাঁ। তো সেটা আসা উচিত, এই সুযোগটা আওয়ামী লীগ নিয়েছে। আরেকটা হলো গণতান্ত্রিক বাস্তবতা। গণতান্ত্রিক বাস্তবতায় কি হয়? গণতান্ত্রিক বাস্তবতায় কোনো মানুষকেই আপনি মানে অভাল্য করতে পারবে না। হুয়েভার হি ইজ, একটা দুর্বৃত্ত যদি হয় তার ভোটেও আপনার প্রয়োজন হয়, আপনি যান। এটা এই সুযোগটা, গণতন্ত্রের অনেক ভালো দিক আছে, আবার গণতন্ত্রের ত্রুটি আছে, যেখানে মাথা গণনা হয়, মগজ গণনা করা হয় না, বা একটা ভঙ্গুর শাসন ব্যবস্থা। উড্রো উইলসনই বলেছে, গণতন্ত্রের যিনি সংজ্ঞা দিয়েছেন উনিই বলেছেন। তো এই যে গণতন্ত্র আমাদের এই থার্ড ওয়ার্ল্ডের দেশে সবসময় যে গণতন্ত্র ভালো ফল আনে তা না। মাহাতির মোহাম্মদও বলে গেছিল যে সরকারকে শুধু জনপ্রিয় হইলে হয় না, কিছু ভালো কাজও করা লাগে। হ্যাঁ, তো এই গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি ভোটের জন্য আপনাকে আওয়ামী লীগের দ্বারে দ্বারেও যেতে হয়েছে, গিয়েছে। এটা তো কেউ যদি বলে যে আমি যাইনি, অস্বীকার যদি করে, তো হবে না, এটা অসত্য। হ্যাঁ, ওখানে তো একটা ভোটের সময় তো লেখা থাকে না যে আওয়ামী লীগের ভোট না। এই সুযোগটা তারা পেয়েছে, এটা তো অসত্য না। জামাতেও গিয়েছে বা বিএনপির লোকরাও গিয়েছে। হ্যাঁ, আপনি যে আমাকে ভোট দেন, আপনি ফ্যাসিস্ট হলে আমি কি বলবো এই খবরদার আপনি আমার ভোট দিবেন না? এটা হয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটা হয় না। এই সুযোগটা তারা নিয়েছে। আর আওয়ামী লীগের মানে ভবিষ্যৎ, অতীতটা কম বেশি যেটা বললাম, ভবিষ্যৎটা অন্ধকার। অন্ধকার এই কারণে, আওয়ামী লীগের বিশাল, যেটা বলছিলাম আর কি, যে সমর্থক গোষ্ঠী আছে, এরা রাতারাতি বিএনপি যেমন হয়ে যাবে না, এটা সত্য। আবার এদের লিডারশিপ নাই। ধরেন একটা মানে বলা হয় না যে একটা চলন্ত জাহাজ, মানে ড্রাইভারবিহীন, ক্যাপ্টেনবিহীন জাহাজ, হ্যাঁ, লাইকে কি বলে ওই মানে অন্ধকার, আটলান্টিক ওশানে যত বড় জাহাজ হোক, যত যাত্রী হোক, তার যদি ক্যাপ্টেন না থাকে, সেই জাহাজ দিকভ্রান্ত হয়ে যায়। তো এখানেও তাই, লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এখানে আওয়ামী লীগের কোনো লিডারশিপ নেই। আপনি যদি মানে একেবারে নির্ভরভাবে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব, নেতাকর্মীরা তাকেই মানে, বাস্তবতা এটা। বাট প্র্যাকটিক্যালি ওনার শরীর স্বাস্থ্য এবং বয়স বাস্তবতা, মানুষ তো, আমি চাই না যে ওনার শারীরিক কোনো হোক, উনি সুস্থ থাকুক, এটা চাই, কিন্তু এটা প্র্যাকটিক্যাল যে তার পক্ষে এই বাস্তবতা সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষিতে নারী হিসেবে উনি আর আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন, বা দেশে আসবেন, মামলা ফেস করবেন, জেলে যাবেন, হ্যাঁ, বা ফাইট করবেন, যুদ্ধ করবেন, এটা অ্যাবসার্ড। এটা ওনারা যারা বলেন যে আসছি, আসবে জাবর কাটা, নেতাকর্মীদের বরং ভুল রাজনীতি করছেন। এটা ওই যে সোহেল তাজ খুব সুন্দর করে বলেছে, আমি দেখলাম যে এগুলা হইলো ভণ্ডামি করে আবার আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে বিপদে ফেলা। কিছু নেতাকর্মীদের যারা গ্রামে আছে, যারা শান্তিতে থাকতে চায়, তাদেরকে আপনি মানে খোঁচা দিয়ে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন, বিপদে ফেলছেন। এবং মানে জুলাইয়ের যারা শক্তি, বরং এতে করে আমাদের লাভই হচ্ছে। আমরা আমাদের কোথাও কোনো গ্যাপ থাকলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছি। কিন্তু ইন ফিউচার আওয়ামী লীগ, যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ যদি প্রকৃতির উপরে চলতো সেটা এক জিনিস ছিল, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর বাংলাদেশে ব্যাক করবে না। এখন এই শেখ হাসিনা যদি না থাকে তাহলে কি হবে? শেখ হাসিনা, এটা বাস্তবতা, উনি চাইবেন ওনার পরিবারের মধ্য থেকে ওনার সন্তানকে, মেয়েকে, ছেলেকে দেওয়ার জন্য। সেটা আবার আওয়ামী লীগের সেই পরিবারের, শেখ মুজিবের পরিবারের মধ্যে গৃহদাহ হবে, নিশ্চিতভাবেই হবে। সেটা বাংলাদেশের রাজনীতি, দুনিয়ার রাজনীতির বাস্তবতা। সুতরাং আমি যেটা দেখি যে আওয়ামী লীগ আগামী দিনে কমপক্ষে 12 টুকরা হবে, 75-এর পরে যেটা হয়েছিল।
বারো টুকরো হবে। তারপরে আওয়ামী লীগের কর্মী সমর্থক যদি থাকে, তারা যদি হতাশ না হয়, একসময় যে আবার চারা থেকে বিধ্বস্ত বাস্তবতার মধ্য থেকে ফিনিক্স পাখির মতো যদি কখনো জেগে ওঠে, সেটা সুদূর পরা হতো। কবে হবে নোবডি নোজ, কেউ জানে না, সেটা একমাত্র আল্লাহ জানে। জি, তাহলে বিগত সময় আপনারা যেমন বলতেন যে জাতীয় পার্টির ক্ষেত্রে যে আমরা তারা আর মামুরা, তো এখন তো আপনার আর মামুরাই, তো একই কেন মামুরা কেন হবে? মানে একই অবমাননা করার কথা হয়ে গেল। একই প্ল্যাটফর্মে আপনারা আন্দোলন করতেন, এখন আপনারা বিভক্ত হয়ে গেছেন, কথাই তো তাই মনে হচ্ছে। আপনি দেখছেন না তারা আমাদেরকে কি পরিমাণ আক্রমণ করছে? আপনি কি বলতে চান যে এগুলো ড্রামা? বিএনপি আমার বলার সুযোগ আছে। তাহলে শোনেন, এটা জায়গা কখনো জামাত, কখনো জাতীয় পার্টির চরিত্র আর জামাত বা এনসিপির চরিত্রকে কি এক করে মিলিয়ে ফেলবেন আপনি? জামাত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল? এটা তো এরশাদ এটা শেষ করে দিয়ে গেছে। বললাম না, নেতৃত্ব ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। জাতীয় পার্টি রাজনৈতিক শক্তি ছিল না, হয়ে উঠতে পারে নাই কখনো, এবং উঠছিল, তার সম্ভাবনা ছিল, পারত সে, কিন্তু এইটা তার নেতৃত্বের কারণে ডিস্ট্রয় হয়ে গেছে। বেচা বিক্রি করে বা আরাম আয়েসে এরশাদ যেটা মানে জেল খাটতে চায় নাই। শোনেন, নেতৃত্ব কিভাবে হয়, দল কিভাবে হয়, আত্মত্যাগের মধ্য দিয়ে, স্যাক্রিফাইসের মধ্যে। জিয়াউর রহমান তার জীবন দিয়ে একটা দলের আদর্শ বলতে, খালেদা জিয়া একদিকে তার মৃত্যু, অন্যদিকে আপোষ। তিনি চলে যেতে পারতেন, তিনি তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। আপনি পারবেন? আপনি বলেন। তার সন্তানদেরকে যখন জিম্মি করা হয়েছিল, বলা হয়েছিল সবাইকে নিয়ে আপনি চলে যান, সৌদি আরবে রাজপ্রাসাদ আছে, বিমান প্রস্তুত আছে, চার্টার বিমান, আপনি চলে যান, 2 বছর পরে এসে রাজনীতি করেন। তার সন্তানদেরকে অত্যাচার করা হচ্ছে, সেটা ভিডিও ফুটেজ তাকে দেখানো হচ্ছে, ফোনে শোনানো হচ্ছে। বেগম খালেদা যে আপোষ করেন নাই, সন্তানের মৃত্যু দশার সাথে আপোষ করে না, কি আছে বলেন? কোন নারী? সিনেমা নাটকে আপনি পাবেন অনলি ওয়ান, খালেদা জিয়া। সেই জন্য তার দল, তিনি দলটাকে বাঁচিয়েছেন তার জীবন দিয়ে, বাঁচাইছেন এরশাদ সাহেব। তো পার্থক্য আছে না? আপনি যদি মিলিয়ে ফেলেন, হবে না তো। ওই যে ওনাদের দলের অনেক মানুষের ফাঁসি হয়েছে, বড় বড় নেতা, জাতীয় নেতা। তো ওনারা যদি আপোষ করতেন, হ্যাঁ, বা করতে পারতেন, বা ইচ্ছা থাকতো, তাহলে তো আপোষই হইতো, রাজনীতিটা তো হইতো না। এই আত্মত্যাগের কাহিনী, এই বিশাল ত্যাগের কাহিনী তো তৈরি হতো না। ত্যাগের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে, জীবনদানের মধ্য দিয়ে অসংখ্য মানুষের একটা আদর্শ প্রতিষ্ঠা হয়, যুগে যুগে, কালে কালে। কোনো আদর্শই বিনা বাধায় মসৃণ পথে তৈরি হয় নাই কখনো। জি, তুষার, প্রশ্ন ছিল সেলিমউদ্দিনের কাছে যে এই যে আওয়ামী লীগের ফিরে আসার কথা গল্প আকারে আমরা শুনছি, বিশেষ করে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, ছোটোখাটো হোক আর যেই মানেরই হোক, কিন্তু সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় বাস্তব হচ্ছে সোশ্যাল মিডিয়া। এবং আমাদের সেলিমউদ্দিন ভাই বলছিলেন যে গণমাধ্যমের কথা। তো তার কাছে আমার প্রশ্নটা ছিল যেটা, সেটা আপনার কাছেও প্রশ্ন, যদি আপনারা নতুন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মধ্য দিয়ে আপনাদের গড়ে ওঠা, আসলে আপনারা কেন এটার কাউন্টার দিতে পারছেন না? আমরা তো আমাদের মতো করে বলে যাচ্ছি, যতভাবে আমরা প্ল্যাটফর্ম পাচ্ছি বলে যাচ্ছি, কিন্তু ওই যে মিডিয়ার কথাটা এখানে আসে। মিডিয়া যেমন ধরুন, আপনি অনেকগুলো ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় আজকে 6-7 দিন হলো না, আপনি কিন্তু কোনো রিফ্লেকশন নাই। আপনি দেখবেন না যে জুলাই, ওই যে প্রথম দিন থেকে যে ঘটনা প্রবাহ কীভাবে আন্দোলনটা শুরু হয়েছিল, সেখানে কোনো ধরনের প্রতিবেদন করা হচ্ছে না। অনেক মিডিয়াই করছে, কিন্তু কিছু মিডিয়া করছে না। এবং এটা না করলে আপনি যদি ধরেন যে একেবারে সরাসরি খুল্লা করে, ওই যে ভাই তো বলেছেন কৌশল করে, সরাসরি খুল্লা এসে টকশোতে বলতেছে যে কোনো গণঅভ্যুত্থান হয়নি, এটা একটা ষড়যন্ত্র, স্নাইপার দিয়ে আসলে ছাত্ররাই ছাত্রদেরকে গুলি করেছে, কিংবা জঙ্গিরা ছাত্রদেরকে গুলি করেছে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য। এটা পুলিশ বা ডিজাইন, পুলিশ বা আওয়ামী লীগ এই কাজটা করে নাই, এগুলো সরাসরি এসে বলছে, মিডিয়া এসে বলা যাচ্ছে ওই। এবং তারা নিজেদেরকে সিনিয়র সাংবাদিক, কোনো মিডিয়া কিন্তু তারা চাকরি বাকরি করে না, কিন্তু তারা সিনিয়র সাংবাদিক। এই সিনিয়র সাংবাদিকরা তো এটা ক্রমাগতভাবে করে যাচ্ছে। কিছুদিন পর্যন্ত দুর্বল অন্তর্বর্তী সরকারের আমলেও তারা রাগ ঢাক রেখে বলতো, এখন নির্বাচিত সরকারের আমলে গণতন্ত্র ফিরে এসেছে, তারা গণতন্ত্রের একেবারে সর্বোচ্চ সদ্ব্যবহার করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আওয়ামী লীগের শেখ হাসিনার একজন দরবেশ বাবা নামে একজন পরিচিত ছিলেন, আপনারা জানেন সবাই, তার একটা মিডিয়া আছে। সেখানে এই টকশোতে বসে, এরকম টকশোতে বসে ছাত্রদের গুলি করা উচিত এই কথা যে বলেছে, যার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল, দুদকের মামলা ছিল, সে এখানে আবার ওই পদে বসেছে। এবং সেখানে যারা গণঅভ্যুত্থানের পক্ষের যে সাংবাদিকরা আছে, রিপোর্টাররা আছে, তারা আজকে কোণঠাসা। এই হলো মিডিয়ার অবস্থা। তাহলে এটা দেখভাল করার দায়িত্ব কার? আপনি বলেছেন যে আপনারা তো মিডিয়া করলেন না, তো ব্যাপারটা তো মানে এটা কি একটা ব্যবসায়িক গোষ্ঠীকে লাঠিয়াল বাহিনী হিসেবে মিডিয়া কাজ করবে? এখানে আমরা মিডিয়াকে দেখতে চাই, এখানে মিডিয়া দেখতে চাই না। মিডিয়ার ব্যাপারে বক্তব্য খুব পরিষ্কার, যার
যে গ্রুপেরই মিডিয়া হোক না কেন, এখানে একটা গণমাধ্যম কমিশন করবেন আপনি, এটা সরকারের প্রতিশ্রুতি। অন্তর্বর্তী সরকার অনেকগুলো আপনার রেকমেন্ডেশন দিয়েছে, এবং সেখানে সেই গণমাধ্যম কমিশন দেখবে যে এখানে ওই যারা চাকরি করে তাদের স্বার্থ থেকে শুরু করে এখানে ফ্যাসিবাদের পক্ষে গণঅভ্যুত্থানকে অস্বীকার করে কোনো বক্তব্য যাচ্ছে কিনা, গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইটা তো সরকারের দায়িত্ব। সরকার তো এখনো পর্যন্ত গণমাধ্যম কমিশন তারা করবে বলেছে, কিন্তু এখনো করে নাই। আরো অন্যান্য মিডিয়া আপনি দেখেছেন হোস্ট নামে, বর্তমান সরকার তো 4 মাস আসলো, মানে ইউনূস সাহেবের সরকার কেন করলেন না? ইউনূস সরকার তো আপনাকে তো রিপোর্ট বানাই দিচ্ছে, জি, আপনি সেটা এখন করেন। ইউনূস সরকারকে তো কেউ 1 সপ্তাহ সময় দেয় নাই, তখন বলছে কেন কেন কেন, এখন 4 মাস 6 মাস আরো 6 মাস লাগবে, এগুলো আমরা খুব শুনি। আচ্ছা, এখন হচ্ছে আবার সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, আপনি দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু সোশ্যাল মিডিয়াকে, আমি বলবো এটা আমার দাবি, যে আওয়ামী লীগ আমলেও এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কুখ্যাত একটা আইন করে, যে আইনে একজন লেখককে গ্রেফতার করা, অনেককে গ্রেফতার করা হয়েছে, প্রথমে গুম তারপরে গ্রেফতার, কিন্তু শেষ পর্যন্ত ওই আইনে মারাও গেছে জেলে একজন লেখক আওয়ামী লীগ আমলে, এটা আমরা জানি। এই কুখ্যাত আইন করেও কিন্তু সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারে নাই। এবং এই গণঅভ্যুত্থানেও সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ভূমিকা ছিল। যাকে এই গণঅভ্যুত্থানের একজন অন্যতম আর্টিস্ট বলা হয়, তিনি থাকেন দেশের বাইরে। সেই দেশের বাইরে থেকে এই আন্দোলন, মানে দেবাশিস চক্রবর্তী নামে আমাদের এক বন্ধু, তিনি কিন্তু এই গণঅভ্যুত্থানে দেশের বাইরে থেকে আমাদেরকে নানা ধরনের আর্ট ফর্ম সরবরাহ করেছেন। তাহলে এই সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে পারে নাই। এখনও তারা সোশ্যাল মিডিয়া আস্ফালন করে, কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া প্রিডমিনেন্টলি আমাদের গণঅভ্যুত্থানপন্থী সমস্ত শক্তির, মানে এখন আমি বলবো যে নিয়ন্ত্রণে আছে। কিভাবে? ওই প্রথম দিন একজন অভিনেত্রী, তথাকথিত অভিনেত্রী, তিনি দেখলেন কি বলছেন আমরা তো সেটা জানি। তারা কিন্তু হাদির একটা মুহূর্তের একটা বক্তব্যকে নিয়ে কত রঙ্গতা ভাষা করলো, তাই বলে এই শব্দ এরকম বললো না তারা। এখন তাদের মুখের ভাষা দেখেন তারা কি বলতেছে। তো এই সুশীলপনা তো আমরা দেখেছি। এবং তার ওই বক্তব্যের পরের দিন আবার আরেকজন সংরক্ষিত আসনের এমপি আল্লাহ মালুম, তার ঘাড়ে কোন এসে শয়তান এসে ভর করেছিল, যে বক্তব্য আপনারা শুনেছেন একটা টক শোতে এসে যে কথা উনি বলেছেন, এবং আওয়ামী লীগের সাথে সাথে লুফে নিয়েছে। এগুলো বলার পরে যে রিপারকেশন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সমস্ত বিভেদ ভুলে সবাই, ছাত্রদলের আবিদ যে ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি পদে নির্বাচন করেছে, তার বক্তব্য আপনি শুনবেন দেশ টেলিভিশনে টক শোতে বলেছে। সভাপতি রাকিব সাহেব তো বলেছেন, ওটা আমি যাবো, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওটা আলাদা একটা বিষয়। কিন্তু আবিদ বলেছে যে যদি গণঅভ্যুত্থানকে বিতর্কিত করে কেউ কথা বলে, তার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ভাগ্য ভালো ছাত্রদলের আবিদ বলেছে, এটা যদি এনসিপির কেউ বলতো, আজকে তো জাতির বিবেকরা বা ধরেন ছাত্র শিবিরে কেউ যদি বলতো, জাতির বিবেকরা যে আজকে কি করতো। রাকিব ভাই ছাত্রদলের সভাপতি, ত্যাগী, আন্দোলনে ছিলেন, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই যে সেদিন প্রধানমন্ত্রী উপস্থিত একটা প্রোগ্রামে, যে আওয়ামী লীগের সমস্ত অফিস আমরা জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি এবং গুড়িয়ে দিয়েছি। কেন? কারণ এগুলো কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ছিল। মানুষের, শুধু ছাত্রদল না, শুধু বিএনপি না, সমস্ত গণঅভ্যুত্থানপন্থী জনগণের একটা ক্ষোভ ছিল। কারণ এই অফিসগুলোতে আপনার মনে থাকবে নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে ওই কি বলে এখানে, এই যে আপনার ঢাকার যে অফিসটা আওয়ামী লীগের, সেই অফিসে নিয়ে গিয়ে ছাত্রদেরকে অত্যাচার করা হয়েছে। ফলে এই অফিসের উপর তো প্রথম রোষানলটা আসবেই। এখন আমি কিন্তু রাকিব ভাইয়ের এই কথাটাকে আপহোল্ড করতেছি, মানে উনি দারুণ সাহসিকতার সাথে কথাটা বলেছেন। কিন্তু আপনি একটু ভেবে দেখেন সিনিয়রটা, আমি একটু ভাবার চেষ্টা করেছি, এটা যদি এনসিপির কেউ বলতো, ছাত্র শক্তির কেউ বলতো, ছাত্র শিবিরের কেউ বলতো, জামায়াত ইসলামের কোনো নেতা বলতো, মব তাত্ত্বিকরা একেবারে ঝাঁপিয়ে পড়তো যে দেখছেন এগুলোই তারা করছে গণঅভ্যুত্থানের পরে। কিন্তু ছাত্রদলের রাকিব ভাই বলার পরে এটা নিয়ে কিন্তু কোথাও কোনো আলোচনা হয় না। অল কোয়াইট অন দি মবতাত্ত্বিক ফ্রন্ট। এটাই হচ্ছে, আপনি কোনটাকে পিক করবেন কোনটাকে পিক করবেন, এটার রাজনীতি। হবিগঞ্জের একটা ছেলে মানে অত ম্যাচিউরড না, একটা কথা বলেছে, সেই কথাটাকে যেভাবে আপনার তাকে অ্যারেস্ট পর্যন্ত তখন অন্তর্বর্তী সরকার করেছে। অথচ কথাটা কি ছিল, এটা তো বিবিসি রিপোর্ট আমরা দেখেছি ওই ঘটনাটা, যে সমস্ত পুলিশকে বের করে দিয়ে একজন পুলিশের উপরে জনগণের ক্ষোভ ছিল, কারণ সে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানুষকে গুলি করে মেরেছে। সেটাকে এমনভাবে ফ্রেম করা হয়েছে, এগুলো আমরা সব জানি। ফলে এখনও আমি এটা আহ্বান জানাবো সরকারের প্রতি, যে আপনাদের সাথে আমাদের যতই সমালোচনা থাকুক, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে, দেশের প্রশ্নে, গণঅভ্যুত্থানের প্রশ্নে, বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক আছি। কিন্তু আপনারা উদারতার নামে যদি সিনিয়র সাংবাদিকদেরকে প্ল্যাটফর্ম দেন, প্রধানমন্ত্রী যদি সিনিয়র সাংবাদিককে ফোন করেন, এই যে আরেকটা জিনিস, এই সিনিয়র সাংবাদিককে যিনি 26শে জুলাই ফেসবুকে পোস্ট লিখেছেন যেটা জঙ্গি আন্দোলন, তারেক রহমান হচ্ছে আইএসআইয়ের স্পাই, জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের চর, এগুলো যারা বলেছে লম্বা সময়, এগুলো তো এখনও ডকুমেন্টেড আছে। তাকে প্রধানমন্ত্রী এসে যদি ফোন দেন, কারো না কারো পরামর্শ দিয়েছেন এবং তাকে একটা, মানে আমি বলবো বিপদগ্রস্ত করেছেন ওই লোক যিনি এই পরামর্শ দিয়েছেন, ওই রকম সিনিয়র সাংবাদিককে তিনি কল দেওয়াটা তার উচিত হয় না। একটা গণতান্ত্রিক সমাজে, হ্যাঁ আমরা আওয়ামী লীগের মতো বর্বর আচরণ করবো না, কিন্তু কাউকে টলারেট করা আর কাউকে ঘটা করে প্ল্যাটফর্ম দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রধানমন্ত্রী যখন কাউকে কল দেন, তিনি কিন্তু এটা একটা এন্ডোর্সমেন্ট হিসেবে নেন, এবং তার মতো এরকম আরও যারা সিনিয়ররা আছেন, এই সিনিয়ররা কিন্তু একটা পেজে ওকে এগুলো বলা যাবে। বিএনপির আমলে এখন তাদের ন্যারেটিভটা আপনি খেয়াল করে দেখেন, প্রথমে তারা ভেবেছে বিএনপি হয়তো আওয়ামী লীগকে আনবে এবং জামায়াত এনসিপিকে একটা বিরাট ইয়ে দিবে। এখন যখন যারা দেখছে না বিএনপি এটা করছে না,
হ্যাঁ, যদিও দুই একটা অন্যান্য উদাহরণ আছে, মানে লার্জলি বিএনপি শক্তভাবে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতেছে, তখন তারা বলা শুরু করছে আওয়ামী লীগ আর বিএনপি একই রকম, মানে অর্থাৎ বিএনপিও ফ্যাসিবাদী। এই কথা কিন্তু আমরা বলি না, এই পতিত আওয়ামী লীগাররা বলে। আমাদের সালাউদ্দিন ভাই যার অনশন ভাঙাইছেন গিয়ে নির্বাচন কমিশনের সামনে, কেউ কেউ বলে একটু বিএনপি আর আওয়ামী লীগ একই হয়ে গেছে। না হ্যাঁ, আচ্ছা বললো, এই যে এটা বেসিক্যালি এখন হলো আওয়ামী লীগের বক্তব্য যে বিএনপি আওয়ামী লীগ এক, ঠিক আছে। সালাউদ্দিন ভাই যাকে গিয়ে অনশন ভাঙাইছেন, যার আসলে সেলুনের মধ্যে একটা আপনার পার্টির দিচ্ছেন, কোনো পার্টিটাতে কোনো অফিস নাই, নিবন্ধন পায় নাই, ব্ল্যাকমেইল করার জন্য গিয়ে নির্বাচন কমিশন অফিসের সামনে অনশন করছেন, সালাউদ্দিন ভাইকে অনশন ভাঙাইলেন এবং এরপরে তাকে নিবন্ধন দেওয়া হলো। সেই ছেলে এখন নবনীতার শোতে গিয়ে বলে যে এখানে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, এখানে হচ্ছে মার্কিনী পয়সায় এখানে ষড়যন্ত্র করছে। তাহলে বিএনপিকে ভাবতে হবে যে কিছু লোক হয়তো আপনাকে জামাত এনসিপিকে গালি দিচ্ছে, আপনার খুব ভালো লাগছে, আপনার মনে হচ্ছে এদেরকে হাতের কাছে রাখি, এরা কিন্তু আপনি কিন্তু দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছেন, এরা পরবর্তী ছবলটা আপনাকে দেবে। এবং জামায়াত এনসিপির সাথে আপনার যতই ঝগড়া থাকুক, এরাই আপনার বিপদের সময় দাঁড়াবে পাশে বাংলাদেশের স্বার্থে। এ কারণে এই যে সিনিয়র এবং এই যে উটকো লোকজন যারা অল্প কিছু পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে এবং এখনও ফ্যাসিবাদ এবং গণহত্যার পক্ষে প্রকাশ্যে কথাবার্তা বলছে, তাদেরকে কোনোভাবেই কোনো প্ল্যাটফর্ম দেওয়া উচিত না। হ্যাঁ, তাদেরকে আমরা মানে তাদের অন্যান্য অধিকারের বিপক্ষে না, আমরা সমাজে থাকেন, কিন্তু গণঅভ্যুত্থানকে আপনি এই টকশো কিংবা পাবলিক প্ল্যাটফর্মে এসে গণহত্যাকে অস্বীকার করে বক্তব্য দেবেন, তাদেরকে কোনো প্ল্যাটফর্ম দেওয়া আমাদের উচিত নয়। এবং এই ক্ষেত্রে সরকারকে খুব শক্তভাবে মিডিয়ার এই জিনিসগুলো ওয়াচ করতে হবে বলে আমরা মনে করি। জি, আচ্ছা, এই জায়গায় আমি তুষার অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে আনছে। আসলে আমি সরি, পরে সময় কমাই দিন, কারণ এই যে ইস্যুটা দেখেন, আওয়ামী লীগ তার যে মেকানিজম, বিপুল অর্থ সে কিন্তু এখানে বিনিয়োগ করতেছে। আওয়ামী লীগকে এত ছোটো করে ভাবলে আপনি যতই তুচ্ছ তাচ্ছিল্য করে ভাবেন হবে না, তারা এখানে ডিস্টার্ব কিন্তু করতে পারবে। হ্যাঁ, অনেক ডিস্টার্ব, এবং তাদের সাথে পিছনের শক্তিও আছে। এই যে দেখেন, বিএনপি কিন্তু জুলাইকে আফল করতেছে। আপনার কেউ কিন্তু বলেছে বিএনপি জুলাই হ্যান ত্যান, আপনি দেখবেন, এটাও দেখবেন যে এমন একটা সময় আসবে যে বিএনপি জুলাইকে একমাত্র আফল করার মানে বাস্তবতা। যেমন ৭১-২৪-এর পরে কিন্তু ৭১-কে আফল করার মানুষ বাংলাদেশে ছিল না খুব একটা, বিএনপি কিন্তু আফল করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে ৭১-কে বাস্তবিক অর্থেই আফল করার মানুষ, যদিও আওয়ামী লীগ খালি বলছে বিএনপি ৭১ বিরোধী শক্তি, বিএনপি রাজাকার, বিএনপি আলবদর, বিএনপি জামাত, এগুলো বলে বলে বলে, যদিও সেটা সত্য না, এবং সেটা প্রমাণ হলো কাদম্বিকিরে মরিয়া প্রমাণ করার মতো, যে এই যে মুক্তিযুদ্ধটা, এই যে মানে জনযুদ্ধটা, এই যে রক্তদান, এটা বিএনপিকে আফল করা লাগছে একটা সংকটকালীন সময়, একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই যে এরা যেটা বললো, তুষার যেটা বললো, যে আজকে যদি এনসিপির কোনো ছেলে বলতো যে জুলাইয়ের বিরুদ্ধে কথা বললে দাঁত জিব্বা ছিঁড়ে ফেলবো, এটা রাকিব বলতেছে, আবিদ বলতেছে, তার মানে কি এই যে 5 তারিখের পরের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য আছে না? এই সময়টা আমরাও তো নষ্ট করেছি। এই যে আমরা যারা জুলাইয়ের শক্তি হিসেবে দাবি করি, তখন আমরা সকলে মিলে যে কথা বলতে পারতাম, সে যে কথা বলতে পারতো, তুষার যে কথা বলতে পারতো, এখন তারা সে কথা বলতে ভয় পায়, বাস্তবতা। কারণ আক্রমণের শিকার হবে, সাইবার বুলিং হবে, এইটা হবে, ওইটা হবে, বা হ্যাঁ। কিন্তু এখন যেহেতু বিএনপি একটা বড় শক্তি, বিএনপিকে এটাকে আফল করা লাগতেছে। তো আমার কথা হলো, জুলাইকে আমাদের টিকিয়ে রাখতে হবে, এটা বাস্তবতা, এবং এই প্রশ্নে কোনো আপোষ হবে না। সেই বিষয়ে আমরা ঐক্যমত তৈরি। বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, এই বয়ানও এই মধ্যে আমি শুনেছি, ফ্যাসিস্টের পথে হাঁটা দিছে, অলরেডি অর্ধেকের বেশি চলে গেছে, 12 আনা হয়ে গেছে। এগুলো দুঃখজনক, কারণ আমাদের জাতির সামনে অনেক সংকট। আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের দেশটাকে সামনে তুলে ধরতে হবে, বাদ বাকি পরে। সরি, আমি কোনো সমস্যা নেই। আবুল হাসান রুবেল। হ্যাঁ, ধরেন প্রথমত বলি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বা বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি আসলে তারা করতেই পারবে, কারণ ধরেন যদি ঐক্যবদ্ধ থাকলে আমরা এগুলা কোনো ইস্যু হবে না, অসুবিধা সৃষ্টি করতে পারবে। কিন্তু ধরেন অসুবিধা সৃষ্টি করতে গিয়ে আমি একটা রিসেন্ট উদাহরণই যদি বলি, যেই পোস্ট নিয়ে এত আলোচনা, মানে অশ্লীল শব্দ ব্যবহার করা বা ইয়ে করা নিয়ে যে সমস্ত পোস্ট দেওয়া, এবং সেটার অনেকে মানে শেয়ার করা, তো এইখানে দেখবেন যে এর পরবর্তীতে কি ঘটনাটা, প্রতিক্রিয়াটা কি হয়েছে। প্রতিক্রিয়াটা হচ্ছে যে জুলাইয়ের পরে আসলে যেটা একটা বড় সময় ধরে আসলে পরস্পরের বিরুদ্ধে মানে এই যে জুলাইয়ের ভেতরে যারা ক্রিয়াশীল ছিল তারা চলে গেছিল, তারা আবার আসলে এক ধরনের ঐক্য অনুভব করতেছে যে আচ্ছা ঠিক আছে, ওদেরকে তাই বলে তো আমি জায়গাটা দিতে পারি না। এই ওদের যে অত্যাচারের যে মানে স্মৃতি, ওদের যে একটা মানুষের প্রতি, এই যে জুলাইয়ের শুধু যদি আমরা কথা বলি, যেভাবে আসলে
বাচ্চা বাচ্চা ছেলেদেরকে গুলি করে মারা হয়েছে, যেভাবে আসলে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে, যেভাবে আসলে মানে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, মানে যেভাবে উপর থেকে জল মানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এইটা তো কোনো একটা দেশের যুদ্ধ পরিস্থিতির ভেতরেও এটা করা হয় না। মানে এই যে সাধারণ নাগরিকদের উপরে এইরকম মানে যে বল প্রয়োগের ঘটনা, এটা তো আসলে যুদ্ধ পরিস্থিতিতে করা হয় না। ফলে মানুষের ভেতরে কিন্তু এই স্মৃতিগুলো আবার জাগরুক হচ্ছে। ফলে আমরা আসলে হয় কি যে মানুষ আসলে বেঁচে থাকে কোথায়? বেঁচে থাকে হচ্ছে স্মৃতিতে। সংগ্রাম বেঁচে থাকে হচ্ছে তার সংগ্রামটা আসলে বাস্তবে হয়, সেইটাই বাস্তব সংগ্রাম, যেই সংগ্রামের মানে এটা একটা লিভিং মেমোরি আছে। এবং এই লিভিং মেমোরিটা যখন সে থাকে, ধরেন ৭১ কেন বেঁচে আছে? ৭১ বেঁচে আছে কারণ এটা মানুষের লিভিং মেমোরির অংশ। আপনার জুলাই এরকম একটা লিভিং মেমোরির অংশ। এবং এই জায়গা থেকে যদি আপনি তাকে নানা ধরনের জায়গায় আপনি এর বিপক্ষে নানা ধরনের কথাবার্তা বলবেন, যত সে তত আসলে ওইটাই শক্ত হবে। ফলে এইরকম কথাবার্তাকে আমি খুব বেশি সমস্যা মনে করি না। আর সমস্যাটা হচ্ছে তারা এইটাকে বিভিন্নভাবে যে যদি মানে বিভিন্ন কার্যকলাপের ভেতর, যেমন বোমা ফাটানো কিংবা অমুকের উপরে আক্রমণ করা বা অমুকে এইগুলো চোরাগুপ্তা হামলা, এগুলো যদি করে তাহলে তো এটা দেশের স্থিতিশীলতার জন্য একটা সংকট, যারা আক্রান্ত হবেন তাদের জন্য এক ধরনের বিপদ, এই সমস্ত জায়গায়। অন্যদিকে বলবো যে কয়েকটা কারণে আওয়ামী লীগ আসলে ফেরাটা খুব কঠিন। মানে যদি অসম্ভব বলে, যেহেতু প্রবাবিলিটির অর্থে কিছু নাই, সেহেতু বলবো যে খুব কঠিন। কারণ হচ্ছে যে ১ নম্বর হচ্ছে যে তারা প্রধানত একটা কার্ড নির্ভর দল, এবং একটা কার্ড নির্ভর দল, এবং তাদের একটা পুরোটা আসলে একটা মানে এই যে তাদের নেত্রী চলে গেছে, এবং এই নেত্রী চলে যাওয়ার সাথে সাথে তাদের একটা বড় মানে এই নেতৃত্বের যে মানে জায়গাটা সেটা, এবং হয়ে গেছে। মানে শুধু সে একা যায় না, আপনি একটা খেয়াল করলে দেখবেন মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী যখন চলে গেছেন তখন দলের অন্য কোনো নেতাকে নিয়ে যায় না, শুধু তার পরিবারের সাথে যুক্ত লোকজন তাদেরকে তিনি বিভিন্নভাবে আগে থেকেই সিগন্যাল দিয়েছেন যাওয়ার জন্য, এবং তারা চলে গেছে। তার মানে হচ্ছে এটা পুরো একটা পরিবারতান্ত্রিক এবং একটা কার্ড নির্ভর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে এক অর্থে বাংলাদেশ থেকে চলে গেছে। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আসলে এই কার্ডের অংশ না, তারা হচ্ছে ওইটার ফলোয়ার, মানে ওইটার ভেতরের অংশ, আর ওই হুইলের ভেতরে নাই। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে প্রত্যেকটা দলে, ধরেন আওয়ামী লীগ ৭৫-এর পরে ফিরে আসতে পারছিল, ৭৫-এর পরে ফিরে আসার ক্ষেত্রে তারা কিন্তু এক ধরনের ভিকটিম ছিল, তারা হত্যার শিকার হয়েছে। মানে তার আগে কি করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ৭৫-এ তারা একটা হত্যার শিকার হয়েছে। কিন্তু ২৪-এরটা কিন্তু পুরোপুরিভাবে উল্টা, তারা একটা বিরাট হত্যাযজ্ঞ এখানে চালিয়েছে, এবং এই বিরাট হত্যাযজ্ঞের পরেও তার একটা যদি, যেটা উনিও বলেছেন, যদি তাদের একটা অংশ বলতো যে না এটা আমরা ডিজোন করি, কারণ আওয়ামী লীগ তো ধরেন ২০১৪ সালের পর থেকে অন্তত পক্ষে তাদের কর্মীদের উপরে নির্ভর করে দল পরিচালনা করে নাই, দল পরিচালনা করেছে হচ্ছে আমলাতন্ত্র, পুলিশ এবং এইগুলোর উপরে ভিত্তি করে। এবং এইটা একেবারে গণ অভ্যুত্থানের সময় এসে আবার তারা দলকে সক্রিয় করছে, দলকে আবার এটার ভিতরে নিয়ে আসছে, অর্থাৎ দলকে ডুবানোর কাজটা তারা করছে। কিন্তু আসলে দলের সুবিধাপ্রাপ্ত সংখ্যার চাইতে বরং হচ্ছে যে আমলাতন্ত্রের ভেতরে যারা আছে, এর ভেতরে আছে, এর ভিতরে আসলে সুবিধাপ্রাপ্তের সংখ্যা আপনি দেখবেন বেশি। ফলে এই জায়গাতে দলের অনেকেই কিন্তু আওয়ামী লীগ যারা করেছেন তারা কিন্তু অনেকেই আর অনুভব করেন না যে তাদের আসলে আওয়ামী লীগ করার খুব দরকার আছে, কারণ যে মানে আসলে এই দলের সঙ্গে তারা ওইভাবে পুরোপুরিভাবে তাহলে একটা মানে আদর্শ কি একবার নিঃশেষ হয়ে যাবে? না, আমি কোনো আদর্শ, ধরেন আওয়ামী লীগের আদর্শ আসলে আমি মনে করি আগেই আসলে হারাইছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আদর্শ এখন নতুন করে হারায় নাই। আওয়ামী লীগের আদর্শ যেটা মানে বিভিন্ন মানে ধরেন এই যে এই অভ্যুত্থানের আগে আমরা ২২ সাল ২৩ সালেও যখন মানে কথা বলেছি, তখন তো এটা বলেছি যে আওয়ামী লীগ তো আসলে এখন কোনো আর আদর্শ কিছু নাই। আওয়ামী লীগের গণতন্ত্র আদর্শ কই? গণতন্ত্র মানে আওয়ামী লীগের আদর্শ ধরেন আপনি বলেন সমাজতন্ত্র, কোথায় সমাজতন্ত্র? কি আওয়ামী লীগের আদর্শ বলছেন যে আচ্ছা ধর্ম নিরপেক্ষতা, তারপরে কি বাঙালি জাতীয়তাবাদ, একমাত্র বাঙালি জাতীয়তাবাদটাকে তারা ব্যবহার, এবং ধর্ম নিরপেক্ষতাটাকেও কিছুটা ব্যবহার করছে যে এটা আসলে তাদের ফ্যাসিবাদ কায়েমের স্বার্থে ব্যবহার করছে, এবং সেই মানে ফ্যাসিবাদ কায়েমের স্বার্থে ব্যবহৃত হওয়ার ফলে ওর যেটুকু আবেদন আরো ছিল সেটাও আসলে নষ্ট হয়েছে। ফলে যেটা ঘটনাটা এখন জায়গায়, ওর আদর্শিক জায়গা নাই, ওর নেতৃত্ব নাই, ওর যে মানে এই কর্মীদের যে যুক্ত করার যে দুইটা হাতিয়ার, এই দুইটা হাতিয়ারই আসলে চলে গেছে। ফলে ওকে পলিটিক্যালি ফিরে আসতে পারতো। আরেকটা হচ্ছে যে এইখানে যদি জুলাইকে সে অন করতো,
এবং যদি বলতো যে না জুলাই যেটা হয়েছে এটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত, এটা আমাদের দলের সঙ্গে আমাদের দলের সাথে সম্পর্ক নাই, আমরা এই দলের ভেতরে যারা যারা এটার বিপক্ষে ছিলাম তাদের কোনো পাত্তাই দেওয়া হয় নাই, হ্যাঁ আমরা এটা থেকে মুক্ত, আমাদের এইখান থেকে আমরা এইটার দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার সাঙ্গপাঙ্গদের। যদি এখান থেকে তারা শেখ হাসিনা থেকে বাইরে আসতে পারতো তাহলে তাদের একটা চান্স ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের যে অবস্থা, তাদের তো কোনো ধরনের রাজনীতি নাই, মানে তাদের কোনো রিমোর্স নাই, তাদের কোনো মানে একেবারে বিন্দু মাত্র কোনো অনুশোচনা বলে কিছু নাই। তো বিন্দু মাত্র অনুশোচনা যখন নাই, আপনি এত মানুষকে হত্যা করছেন এই কোটি কোটি মানুষের সামনে, আজকের যুগে তো সেটা মানে আপনি কোথাও লুকাইতে পারবেন না, সমস্ত কিছু সামনে আছে, সব ভিডিও আছে, আছে, মানুষের চোখ দিয়ে আমরা দেখছি। তো এই জায়গা থেকে তো আপনি পালাইতে পারবেন না। আপনি বলবেন যে স্নাইপার রাইফেল কোত্থেকে আসলো, কে আসলো, এই সমস্ত ষড়যন্ত্র তথ্য দিবেন। 22 সালেই তো স্নাইপার রাইফেল পুলিশ নিয়ে আসছে, এটার হিসাব আছে তাই। এবং স্নাইপার রাইফেল শেষ 2 দিনে 4-5 তারিখে ছাত্রলীগ যুবলীগের হাতে তুলে দিছে হচ্ছে পুলিশ। এগুলো তো আমরা মানে দেখছি, এটা তো আমাদেরকে ভুলে দেওয়া যাবে না এত সহজে। এই সমস্ত স্মৃতি এত সহজে ভুলে দেওয়া যাবে না। এটার হাজার হাজার প্রত্যক্ষদর্শী আছে, এখনো সবাই মোটামুটি ভাবে বেঁচে আছে। তাইলে এই এবং এখানে ভিডিও আছে, শত শত ভিডিও ফুটেজ আছে, এবং আজকালকার যুগে মোবাইল আছে সবার হাতে, সবাই এইটা তুলতে পারে। ফলে এইটা এত সহজে মানে বোকা বানানো যাবে না মানুষ। মোহাম্মদ সেলিমউদ্দিন, আমরা এই বিষয়ে আরেকটি প্রশ্ন, আপনি ইসলামোফোবিয়ার কথা বলছিলেন। আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম, বিশেষ করে এই ফুটবল বিশ্বকাপের সময় কালেমা খচিত পতাকা বিভিন্ন জায়গায় উত্তোলন, এবং এটা মূল গণমাধ্যমের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হয়েছে, ভাইরাল বলে কোড আন কোড। এবং এটা নিয়ে বিভিন্ন কথা হচ্ছে যে এখানে কি তাহলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে কিনা, এখানে কি হচ্ছে। এবং সম্প্রতি দেখলাম যাত্রাবাড়িতে 6 জনকে গ্রেফতারও করা হলো, তারা মার্শাল আর্ট প্রশিক্ষণের কথা বলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আপনার বক্তব্যটা জানতে চাই। জি দেখেন, গণহত্যাকারী দল হিসাবে এবং জঙ্গিবাদের প্রশ্রয়দাতা হিসাবে শেখ হাসিনাকে আমরা প্যাকেট করে ভারতে পাঠিয়ে দিয়েছি। ওটা আর বাংলাদেশে শেখ হাসিনার নাই, জঙ্গিবাদও আর নাই। জঙ্গিবাদের মূল গড মাদার ছিল শেখ হাসিনা। আপনি দেখেন ইউনিট সরকারের আমলে কইয়া আমরা বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও করি, তো কোনো জঙ্গি ধরতে দেখলাম না। এই 4 মাস এগুলো সরকারের, এরা আর জঙ্গি তো পাইতেছে না। এগুলো যেটা বলতেছেন এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে, অথবা এটা সরকার দেখুক, যদি এর মধ্যে কোনো কিছু থাকে তারা অ্যাকশনে যাবে। এগুলো বাংলাদেশ কখনো জঙ্গিবাদের দেশ আছে। কারণ হলো কি, এখানে মানুষ প্রকৃত ইসলাম সম্পর্কে তারা চর্চা করে, রিয়েল প্র্যাকটিসিং মুসলিম হলো বাংলাদেশের মানুষ। এখানে জঙ্গিবাদ কখনোই কোনো প্রশ্রয় পাবে না। এটা করলে ওই আধিপত্যবাদীদের সহায়তায় তাদের ফাইল হিসেবে, প্রজেক্ট হিসাবে এটা হইতে পারে, যেটা হাসিনা করেছিল। বাংলাদেশে প্রকৃত অর্থে এখানে জঙ্গিবাদ বলতে যা বোঝায়, জঙ্গি আচরণ, ফ্যাসিস্ট আচরণ, এগুলো হাসিনার মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল। ওটা শেষ হয়ে গেছে, এখানে হবে না। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের সরকার দলের এমপি আমাদের বাবুল ভাই বললেন, বা আমি আরও মন্ত্রী এমপিদের কাছ থেকে শুনলাম যে আমরা জুলাইয়ের ব্যাপারে সিরিয়াস, ওনারাও জুলাইয়ের ব্যাপারে সিরিয়াস, নো ডাউট। কিন্তু জুলাইয়ের ব্যাপারে সবচেয়ে বড় ব্যাপার যেটা, অনুচ্ছেদ 8 তফসিল 1 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ ওনাদের নেওয়ার কথা ছিল। কারণ ওখানে গণভোটে বলা ছিল যে তারা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবেন এবং স্বৈরাচার বিরোধী রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার পক্ষে কিনা গণভোটের মাধ্যমে আমরা জনগণের কাছ থেকে এটাই জানতে চেয়েছি, যে তারা কি একটা গণতান্ত্রিক সংবিধান চান এবং তারা একটা স্বৈরাচার বিরোধী রাষ্ট্রীয় কাঠামো চান কিনা। জনগণ বলেছে হ্যাঁ। এই হ্যাঁ বলার পরে এখন অনুচ্ছেদ 8 তফসিল 1 অনুযায়ী ওনাদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে প্রেজেন্ট যে সংবিধান আছে এটাকে টোটালি পাল্টে দিতে হবে। এটাই হলো জুলাই সনদের মেইন কথা। কিন্তু বিএনপি এই জায়গায় যাচ্ছে না, এটাকে পাশ কাটাইয়া, মূল জিনিসটাকে পাশ কাটাইয়া বিএনপি বলতেছে আমরা দাড়ি কমা শুদ্ধ এটা বাস্তবায়ন করব। কীভাবে করবে? আপনি মূল জায়গায় উত্তরটা নিয়ে আবার আমি শেষ করি। আমি এই জন্য বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, কিন্তু আওয়ামী ধারার রাজনীতি বা এই যে স্বৈরাচারী কায়দার যে রাজনীতি, ফ্যাসিবাদী চেতনা আবার যদি কোনো কারণে ফিরে, তাহলে বিএনপির এই ভুলের কারণে ফিরবে। বিএনপিকে এখান থেকে যে কোনো মূল্যে তাদের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাইয়ের স্বার্থে এখান থেকে বেরিয়ে আসতে হবে। কাজীর গরু গোয়ালে থাকে নাকি কেতাবে থাকে, সেটা হলো মূল প্রশ্ন। হ্যাঁ, মানে হয়েছে কি,
যে এই যে মানে ওই নাকি বলে যে একটি তৈলক্ত বাঁশ বাড়িয়ে বাহিয়া একটি বানর 3 ফুট উঠে আর 2 ফুট নামে, ঐকিক নিয়মের যে এই পড়ছি না, আলোচনাটা একভাবে ছিল, এখন আলোচনা চলে গেল আবার $1 মিলিয়ন একটা আলোচনার মধ্যে। এটা এই তো main আলোচনা জিনিস করতে ভাই, তো আবার বাবুল 1 ঘন্টা ভাই। লাগবে। তো মোটা দাগে বলি, মূল জিনিসটাকে হ্যাঁ, নিয়ে গেলে মোটা তো- দাগে বলি, ওনারা কেতাবের মধ্যে আছে, কিন্তু মার্কেট বা বাস্তবতা বা ময়দান যে কি অবস্থায় আছে সেই বাস্তবতা আমরা চিন্তা করছি না। হ্যাঁ, চিন্তা করছি না। এটাও তো ঠিক যে জুলাইয়ের অবমাননা হয়েছে, জুলাইকে নিয়ে বাড়াবাড়িও হয়েছে এদেশে, মুক্তিযুদ্ধ নিয়ে যেমন হয়েছে অপরিসীম বাড়াবাড়ি, এবং এটা করে করে আওয়ামী লীগ কিন্তু পালাই চলে যাইতে হয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহার করে। তা জুলাইকে নিয়ে আমরা যাতে কোনো বাড়াবাড়ি না করি, তার মানে এই না যে জুলাই সনদ আমি ওন করবো না। কেন করবো না? আমি তো বলেছি জুলাই সনদ আমি ওন করব, জুলাই সনদের মধ্যে যা যা আছে পুরোটাই পালন করব। এখন জুলাই সনদ একটা, আবার গণভোট আছে একটা, এটা তাই না? ভবিষ্যতের জন্য কেন আমার বাবুল কথা- ভাই? হ্যাঁ ভাইয়া, করব কেন? এখনই করে ফেলেন না। আর আচ্ছা, 180 আচ্ছা, দিনের আচ্ছা। 180 দিনের না 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 না, আমার কথা শুনেন। obligation আছে। প্রথম আপনি দিনই তো আপনি 180 মানলেন চলে না, যাচ্ছে। আপনি ডেপুটি স্পিকার দিলেন না। এটা জুলাই তো সনদের পরের ভাই, কথা। ডেপুটি তার স্পিকার- আগেই অবমাননা করে আপনি ফেলছেন। শপথই নিচ্ছেন না। সেলিম আমি ভাই, সংবিধানে তো ঢুকতেই সেলিম ভাই, পারছি না। সেলিম ভাই। আপনি তো ফেসিবাদী সংবিধানকে এখন আপন তর্কাতর্কির করতেছেন। দিকে চলে গেল হ্যাঁ। আলোচনাটা। তার আগেই তো আপনি অবমাননা করে ফেলছেন। আচ্ছা, আমি কিভাবে অবমাননা- করছেন? জুলাই সনদের 22 খ ধারায় আছে যে জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল 5% নারী প্রার্থী দিতে পারবে। এটা তো ভাই অজুহাত দাঁড় করাচ্ছে। একজনও দেন, এটা ম্যান্ডেটরি ছিল না, এটা পরামর্শমূলক ছিল। ম্যান্ডেটরি, আপনি No, no, করেন। এটা পরামর্শমূলক আরে ছিল ভাই। যে করবে। ভাই নো 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 5% এ নিয়ে যাবে। দূর ভাই, আপনি আপনার নিছেন কাছে- 5% এ? সেলিম ভাই, আপনি নিছেন? সেলিম ভাই, আপনি তো পারেন না। সবাই মিলে নিয়েছি, আমরা কেউ চেষ্টা পারি করেছি, নাই। আমিও পারি নাই। কেউ এনসিপি সত্য পারছে, কথা তো এটা। এনসিপি কে ধন্যবাদ জানাই। সত্য কথা তো এটা, না, 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 দেখতেও না, পারেন। সেলিম ভাই, আমার কথা হলো যে এটা দিয়ে স্পিরিটটাকে, বাবুল ভাই, স্পিরিটটাকে এটা আপনি দিয়ে রেসপেক্ট করেন কিনা? শপথে ইগনোর করতে পারেন। আমার কথা শপথে সেটা ignore না, করতে সেলিম ভাই। হ্যাঁ। আমি একটা জুলাই সনদ করলাম, তার প্রতি আপনার রেসপেক্ট আছে কিনা, আপনার মাইন্ডসেট কি? একদিন আপনি সব পালন করতে পারবেন না, তো আপনি তো সেটা রেসপেক্ট করলেন না, ছুঁড়ে ফেলে দিলেন। আপনি 10 জন না 12 জন মহিলা এমপি বানাইলেন, এটা তো আপনি mandatory। একজন মহিলা এমপি পারলেন না আপনি সংসদে নমিনেশন দিতে। এটা তো জুলাই সনদের মারাত্মক অবমাননা, নাম্বার 1। তারপরে জুলাই সনদের মধ্যে আছে, এটা প্রথম শুরু করছে জামাত ইসলাম, আমার ভাইরা। এখন হয়েছে কি, তোমাকে যেভাবে দেখবো তুমি একভাবে, হাতি দর্শনের মতো অন্ধের। উনি একভাবে জুলাই সনদকে দেখে, আমি একভাবে জুলাই সনদকে দেখি। হ্যাঁ, আমার যতটুকু ভালো লাগে জুলাই সনদ, ওইটুকু আমি ধারণ করি। হাই হোসেন, হাই হোসেন, পিআর পদ্ধতি কেন হচ্ছে না? হ্যাঁ, না, সংসদে বাবুল ভাই, এই মুহূর্তে শপথটা বাংলাদেশে ছিল, এইটাই হলো একমাত্র সমস্যা। আর কোনো ছিল সমস্যা না। আটের- ফ্যাসিবাদীরা আমাদেরকে ছিঁড়ে করে খাবার জন্য উদ্যত হচ্ছে। আপনি তো মূল জিনিসটাই জাতীয় মানতেছেন আন্তর্জাতিক না। ষড়যন্ত্র আপনি হচ্ছে। তো শপথ না 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 না, নিলে সংবিধান জুলাই সংশোধন সনদ, করবেন কেন? জুলাই সংস্কার সনদের করবেন মধ্যে কেন? লেখা আছে। জি, এই যে তো এই যে রেহমান, আপনি ইচ্ছে করে লাগাই দিলেন, শোনেন। আর এই সেলিম ভাই না বুঝা, আমি ওইটা থেকে আপনার কথা বলেন। না, না, আমার কথা সেটা না। যে আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন, না, আপনি না, নেন না, নাই। না না, এটা তো বেআইনি। এটা না নিয়ে ওইটা তো বেআইনি, কিসের বেআইনি? ওইটা তো অন্য আলোচনা, কিসের ওইটা তো বেআইনি? আরেকটা টক শো লাগবে। না না, বেআইনি কেন হবে? এটা তো বেআইনি। আপনি বলবেন যে সংবিধান সংবিধানে পরিপন্থী। নাই। এবং জুলাই আপনাদের সনদের মধ্যে সরকার আছে, থেকে। জুলাই সনদের মধ্যে আছে পরিষ্কার করে যে সংবিধান সংশোধন সাপেক্ষে 1 থেকে 48 বাস্তবায়ন হবে, তাই মানে- এবং 48 থেকে বাকি তার মানে 48 বাস্তবায়ন হবে সংবিধান সংশোধনের উপর অধ্যাদেশের মাধ্যমে। তো সেই অনেকগুলো তো বাস্তবায়ন হয়েই গেছে, অধ্যাদেশ আমরা আইনে পরিণত করছি, অনেকগুলো করব বাকিগুলো। না, তো এইটা তো এইভাবে দরজা খুলে দেখলাম আপনি যারা করুন তারা বিয়ে, চার্টারটা এইভাবে তো পড়ে জুলাই সনদ দেখবেন, বাস্তবায়ন বাবুল হয় না ভাই। চার্টারটা পড়ে সময় দেখবেন লাগবে। লেখা কিভাবে আছে, চার্টারটা কিভাবে লেখা আছে সেটা আপনি পড়বেন, পড়ে সরকারি দল ভাই, হিসাবে আমার কথা হলো কি, আপনারা সেটা সেলিম ভাই, অনুসরণ সেলিম করবেন। ভাই, এগুলো কি সংবিধান সংস্কার পরিষদের শপথ ভাই। না নেওয়া ছাড়া ওইটা বাংলাদেশের একমাত্র সমস্যা না। এই ফ্যাসিবাদী সংবিধান বাংলাদেশের থেকে সব এটাই মেইন ফ্যাসিবাদী আইনজ্ঞরা সমস্যা। বলেছে। এটাই মেইন সমস্যা। এইটা আপনি সংস্কার না করা পর্যন্ত আচ্ছা আচ্ছা, আমি বলি বাংলাদেশ- আচ্ছা, সংবিধান সংস্কার বা পরিবর্তন, এই তো জি। এটা নামে গিট্টুদায় লাগছে। আমরা এটা নিয়ে সংসদে আলোচনা করেছি যে সংবিধান সংস্কার কমিটি হবে না সংবিধান সংশোধন কমিটি হবে, পার্থক্য কিন্তু, কাজ কিন্তু একই। আপনি গাছ লাগালেন, আপনি গোলাপকে যে নামেই ডাকেন, আপনার হলো না, মানে এগুলো হলো কুতর্ক বলে। না বাবুল, হ্যাঁ, কাজটা সংবিধান এক না তো। সংশোধন, ওটা কিন্তু ঐক্যমত, একমত যে আমরা সংবিধানটা সংশোধন করব, পরিবর্তন করব, পরিবর্তন করব, অনেকগুলো ছেড়ে ফেলে দেব, অনেকগুলো ইনক্লুড করব, এই বিষয়ে সবাই ঐক্যমত। এই বিষয়টা কমিটি হওয়ার প্রস্তাব করা হয়েছে সংসদে, যে আমরা একটা কমিটি করে আমরা এই বিষয়গুলো রেজুলেশন কি মানে রিজলভ করব সবগুলা। তো এখন ভেদে আছে ওইটা যে এটা কি সংবিধান সংস্কার কমিটি নাম দিবেন না সংশোধন কমিটি নাম দিবেন। আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রথম কথা শপথ হলো নেয়া বা না নেয়া চার্টার অনুযায়ী আপনি প্রথমে
মানে সংসদ সদস্য হবেন না, আপনি সংবিধান এটা সংস্কার তো- পরিষদের এটা তো সদস্য আপনি হবেন। সংসদ সদস্যই থাকেন না। না, আপনি এই শপথ সংবিধান নিলে- সংস্কার পরিষদের শপথ নিয়ে 180 দিনের মধ্যে সংবিধান সংশোধন করবেন, দেন অটোমেটিক আপনি দ্বিতীয় শপথ নিয়ে আপনি পার্লামেন্ট মেম্বার হবেন। আপনি তো আপনার তো- সংসদ সদস্যই আপনি তো সেটা থাকবেন না। করেন নাই ভাই, এখনো সুযোগ আছে, করেন। 180 দিন সময় বললাম বাকি তো আছে। যে এতে তো এখনো আপনি সময় আছে। আপনি সংসদ সদস্যই থাকবেন না আইনগতভাবে। না, আপনি আইন শুনেন, জুলাই সনদ তো আপনার সংবিধান অনুযায়ী হয় নাই, এবং জুলাই আন্দোলনও সংবিধান অনুযায়ী হয় নাই। এটা মানলে আপনি এখন সরকারেও থাকেন নাই, তাহলে তো নির্বাচন হবে 2029 সালে। এটা হলো পিপল উইল, যেটা আর্টিকেল 7(2)তে বলা আছে যে এটাই হলো পিপল উইলটা হইলো সার্বভৌম, আপনি এর উপরে আর কিছু নাই। পিপল উইল যদি হয়ে থাকে, হ্যাঁ। আপনারা অন্তর্বর্তী সময় সেটা করলেন না কেন? পিপল উইলের ক্ষমতা আমরা তো সেটাই তো চেয়েছিলাম, পিপল উইলের আমরা তো ক্ষমতা সেটাই ব্যবহার চেয়েছিলাম, করে কিন্তু কেন করেন সেখানেও তো নাই? আপনারা নানাভাবে ঘুরে ফিরে কিভাবে ঘুরাইছেন? লেট করাইছেন। আপনি তো একটা সাংবিধানিক সরকার তৈরি করছেন, হ্যাঁ। আপনি তো একটা বিপ্লবী সরকার হ্যাঁ, তৈরি এটা করেন দরকার নাই। ছিল ইউনুস সরকার। যখন আপনি সাংবিধানিক ইউনুস সরকার সরকারের তৈরি একটা বড় করবেন, যদি ব্যর্থতা তখন তো থাকে, আপনার রুলস রেগুলেশন মেনে চলতে হবে। ইউনিট সরকারের যদি আমার সবচেয়ে মনে বড় হয় কোনো যে ভুল জুলাই থাকে, সনদ নিয়ে যদি আসলে তাইলে ইয়ে করতে এই হয়, জুলাই তাহলে সনদের আলোচনাটা অনেক বড় বড় আলোচনা আলোচনা করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর কারণ ইউনুস হচ্ছে সরকারের যদি সবচেয়ে আমরা বড় কোনো একটা জি, ভুল যদি থাকে, ওই তাহলে আলোচনায় এটাই। ঢুকি, তাহলে আসলে যে অনেকগুলো সংস্কারটা না, বাস্তবায়ন করে অনুষ্ঠান শেষ দেয়নি। পর্যায়ে আপনি বলেন, আমি সরাসরি তুষারকে দিয়ে শেষ করব। তবে আবুল হাসান রুবেল, আপনি বলেন কোনটা বিষয় বলবো? এই যে আপনি যেটা বলেন বহু আলোচনা, সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলবো যে মানে ধরেন আমাদের এখানে জনগণের ভেতরে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এই আন্দোলনের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে, এবং আমরা এখানে যে ধরনের সমস্যার ভেতরে ছিলাম তার একটা অংশ হচ্ছে এখানকার সাংবিধানিক কাঠামোর যে ক্ষমতা ব্যবস্থা, সেই ক্ষমতা ব্যবস্থা। ফলে সেই ক্ষমতা ব্যবস্থার পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই ক্ষমতা ব্যবস্থা পরিবর্তনের জন্যই আমরা আসলে এই জুলাই সনদে আসলে সকলে মোটামুটিভাবে এখানে ক্ষমতা ব্যবস্থার পরিবর্তন, এর বাইরেও আরো অনেক পরিবর্তন লাগবে, সেগুলোর কথা আমরা বলছি না এখন। মানে এই মুহূর্তে মানে জুলাই সনদে কিন্তু আসলে সেগুলো নাই। মানে জুলাই সনদের বাইরেও অনেক পরিবর্তনের প্রয়োজন আছে, এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আরো অনেক কিছু করার প্রয়োজন আছে। কিন্তু জুলাই সনদের জায়গাটা কোথায়, যে আমি জুলাই সনদের ভেতর দিয়ে এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসলে এমনভাবে আসলে কায়েম হবে যাতে আসলে আমরা সকলে মিলে আসলে রাজনীতিটা করতে পারি, এবং যার যার রাজনীতি অনুযায়ী জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসার জন্য মানে চেষ্টা করতে পারি। এইটার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, এখানে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এবং যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কক্ষিগত না হয় অতীতের মতো, এটার একটা ব্যবস্থা করা। এখানে যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং ক্ষমতার যে সমস্ত মানে ধরেন একটা রাষ্ট্রের যে তিনটা প্রধান জায়গা, আইনসভা, মানে কি বলে ধরেন আপনার বিচার বিভাগ, সরকার আর বিচার বিভাগ, এই তিনটার ভেতরে একটা সেপারেশন অফ পাওয়ার তৈরি করা, এইগুলি তো আসলে জুলাই সনদের আমাদের বিষয়বস্তু। এই বিষয়বস্তু নিয়ে আমাদের একটা আর্গুমেন্ট ছিল যে এখানে যেহেতু কোনো মৌলিক সংস্কারের দরকার আছে, ফলে এটা একটা সংস্কার পরিষদ করার জায়গা প্রয়োজন আছে। কেউ কেউ এর চেয়ে অন্যভাবে ভেবেছেন, কেউ হয়তো সংশোধনের কথা বলেছেন, কেউ হয়তো এটাকে গণপরিষদ করার কথা বলেছেন, কেউ হয়তো মানে গণভোটের ভেতর দিয়েই ফয়সালা হয়ে যাবে এরকম বলেছেন। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত আছে। এখন এইটা কিন্তু জুলাই সনদে মোটামুটিভাবে এখন সবাই স্বাক্ষর করেছেন, তাই তো? এখন তো জুলাই সনদে মানে যারা পার্লামেন্টে আছেন তারা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন, ফলে ওইটার সনদটাতে সকল দলের আসলে ঐক্যমত্য আছে। আচ্ছা, পার্থক্য কোথায় আছে যে কিভাবে বাস্তবায়িত হবে, এই শব্দ বন্ধগুলো কিভাবে হবে, কিভাবে ইয়ে হবে, কোনটা মানে ইয়েতে থাকবে আর না থাকবে, এই সমস্ত জায়গাতে আমাদের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যদি এটাকে দীর্ঘস্থায়ী করতে চান, স্থায়ী করতে চান, তাহলে আসলে সংস্কার পরিষদ করাটাই ভালো। আমরা এখন আহ্বান জানাই সরকারের দলে যারা আছেন, অন্যরা যারা আছেন, সবাইকে আহ্বান জানাই যে আচ্ছা আপনারা ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের যে আদেশ, সেই আদেশের ভিতরে অনেক ধরনের আসলে মানে পদ্ধতিগত সমস্যা থাকতে পারে। পদ্ধতিগত সমস্যার কথা আমরাও বলছি, আগেও বলছি। এটা যখন আসলে আদেশ জারি করা হয়েছিল তখনও বলেছিলাম পদ্ধতিগত সমস্যার কথা। কিন্তু এই মুহূর্তে যদি আপনি পার্লামেন্টে আলোচনা করে এটা করতে পারেন, দ্যাটস দ্য বেস্ট মানে ফর দ্য কান্ট্রি। এখন যদি আপনি সেটা না করতে পারেন, অন্ততপক্ষে যেইটা করেই হোক আপনি এই জিনিসগুলো তো বাস্তবায়ন করতে হবে। জি, বাস্তবায়ন যদি না করেন তাহলে তো আসলে দেশটা মানে এগিয়ে যাওয়া যেতে একটা বড় ধরনের বাধা হিসাবে এটা থেকে যাবে। ঠিক আছে সরার তুষার। জি দেখেন, সংস্কার নিয়ে তো আমরা অনেকদিন কথা বলেছি, থ্যাংক গড যে এখন অনেকদিন পরে জুলাই মাস আসছে, তাই আবার জুলাই সনদ এগুলো একটু আলোচনা হলো না, এটা তো পুরোপুরি চলে গিয়েছে। আজকে আলোচনা ছিল না, সেলিম উঠেছে। হ্যাঁ ভালো, থ্যাংক ইউ। এখন এটা নিয়ে আসলে অনেক কথা। এক নম্বর কথা হলো যে সংশোধনী আর সংস্কার শুধু শব্দের পার্থক্য না, এটার মধ্যে কনসেপচুয়াল পার্থক্য আছে, এবং এই কারণে এই বিষয়টা নিয়ে অনেক লম্বা সময় আলোচনা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের রুবেল ভাই এটার একজন সাক্ষী।
এর পাশাপাশি গণঅভ্যুত্থানের আগে ওনারা দীর্ঘদিন যাবৎ এই সংস্কার বিষয়ক রাজনীতি করেছেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে গণভোটের ব্যাপারে সরকারের যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, এটা কিন্তু অবিশ্বাস তৈরি করেছে। সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী উপদেষ্টা, যিনি সম্প্রতি আমাদের প্রিয় জায়েদ ভাই, প্রচুর টকশো করেছি, উনি তো পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার প্লাস উনি সরকারের মাউথ পিস টাইপের, উনি প্রত্যেক সপ্তাহে এসে সরকারের ভাষ্যগুলো আমাদেরকে জানান, ফলে ওনার বক্তব্য তো দায়িত্বশীল বক্তব্য। তিনি টকশো একটা পডকাস্টে বলেছেন এই আপনার এই যে গণভোট এটা একটা স্টান্টবাজি, এটা হলো সরকারের মনোভাব। এর পাশাপাশি আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছেন যে আমরা অনেক কিছু মেনে নিয়েছি, যদি নির্বাচন না দেয়। এই যে একটা হলো রাজনৈতিক কৌশল আর একটা হলো চতুরতা, দুটোকে যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে আর কোনোদিন রাজনীতি আগাবে না, কোনোদিন মানে আস্থা ভরসা কিছুই হবে না। এই জুলাই সনদ বলেন, গণভোট বলেন, এগুলো কোনো লিগেল বিষয় না, এগুলো হচ্ছে পলিটিক্যাল সিদ্ধান্তের বিষয়। 13 অ্যামেন্ডমেন্ট রিভিউয়ের মামলায় ওই রায়ে আপনার তৎকালীন প্রধান বিচারপতি রেফাত সাহেব একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর বক্তব্য দিয়েছেন। বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই নির্বাচন হয়েছে সামরিক স্বৈরাচার পতনের পরে। কেন সম্ভব হয়েছিল? সংবিধান না থাকার পরেও সম্ভব হয়েছিল, কারণ তখন ওই জনমত এটার পক্ষে ছিল, রাজনৈতিক ঐক্যমত ছিল। কাজে এটা সংবিধান আছে কিনা এটা খুব বড় তর্ক হয় নাই। এটা পরে সংবিধান, আপনি দেখবেন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা মানে প্র্যাকটিস করেছি, পরে সংবিধান এনেছি। সেটা অবশ্য আন্দোলন করে আনতে হয়েছে ওই 94-95 দিকে। তো এখনও একই রকম সংবিধান সংস্কার পরিষদ, এটা যে সংবিধানে আছে কি নাই এটা বড় বিষয় না, এটা একেবারে আক্ষরিক আইনের আলোচনা না, এটা রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এবং যেটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা কথা বলেছেন সংসদে, যে রিফর্ম হয় না, সংস্কার হয় না, হয় সংশোধনের নাহলে বাতিল। তাহলে ভাই আপনি আপনার দলীয় এক নম্বর দফাটা দেখেন, 31 দফার সংবিধান সংস্কার কমিশন করব, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে সংবিধান সংশোধনী করব এবং সাংবিধানিক সংস্কার করব। তো এটা তো আপনাদের দলীয় দফা। তাহলে আমি বলি যে ঠিক আছে, আপনি সংবিধান সংস্কার পরিষদ করতে চাচ্ছেন না, অ্যাটলিস্ট আপনাদের সংবিধান সংস্কার কমিশন করেন, ওই সংশোধনী কমিটি না। এই ধরনের সংশোধনী কমিটি তো শেখ হাসিনাও করছে 15 অ্যামেন্ডমেন্ট বাতিলের আগে, এবং সেটা শেখ হাসিনা ওই কমিটিকেও পাত্তা দেয় না, শেখ হাসিনা যা খুশি তাই করেছে। সংশোধনী কমিটি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। কেন হবে না সেটা অনেক বিস্তারিত আলাপ আরেকদিন করব, কিন্তু আপনার তো দলীয় ইশতেহারের মধ্যে আপনি সংস্কার কমিশনের কথা বলেছেন। এটা আপনার দীর্ঘ যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যারা সঙ্গী সাথী সবাইকে নিয়ে আপনি ঐক্যমত্যে পৌঁছেছেন 31 দফা। এখানে গণতন্ত্র মঞ্চ আমরাও ছিলাম একসময়, রুবেল ভাইরাও ছিলেন। তো সেইটার ঐক্যমত্যে কমিটমেন্টের অংশ, অ্যাটলিস্ট সেটা তো আপনাকে করতে হবে। এখন যদি আপনি আদালত দেখান, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে না, জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিষ্কার বলা আছে কোনো রাজনৈতিক দল এই জুলাই সনদ নিয়ে আদালতে যাবে না। তো ওই সময় সালাউদ্দিন ভাই বলেছিলেন আমরা না হয় যাব না, যদি অন্য কেউ যায়। তো ওই অন্য কেউ কারা সেটা এখন আমরা দেখতে পেলাম যে আদালতে গেল। তো এইটা যে ইল ইন্টেনশন, এটা প্রমাণটা হচ্ছে উনি ওটা রেফারেন্স দিয়ে সংসদে কথা বলেছেন যে এটা এখন সাবজুডিস। কিন্তু আপনার বলা উচিত ছিল যে জুলাই সনদ এগুলোর ঊর্ধ্বে, আমরা এটাকে আদালতে নেওয়া যাবে না, আদালতের এটা ফয়সালা করবে না, এটা হলো পার্লামেন্ট এবং জনগণের গণম্যান্ডেট যেটা সেটার উপর নির্ভর করবে। এই জিনিসগুলো আমরা সরকারের পক্ষ থেকে দেখছি না। ফলে গণভোটের পক্ষে এটা বলে শেষ করি যে প্রধানমন্ত্রী 29 জানুয়ারি ক্যাটাগরিক্যালি গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন, বলেন নাই যে গণভোটে ভোট দেন। গণভোটে ভোট দেওয়ার মানে হয়তো হয় হ্যাঁও দিতে পারবেন, নাও দিতে পারবেন। উনি বলেছেন যেভাবে ধানের শীষে ভোট দিবেন ওভাবেই হ্যাঁ ভোট দিবেন। তো হ্যাঁ ভোট তো আপনি দিতে বলছেন, আপনি হ্যাঁ ভোট দিতে বলে এখন আপনার ভোট আপনি বাস্তবায়ন করবেন না। প্রধানমন্ত্রীকে না ভোট দিছে গণভোটে, না দেয় নাই, উনি হ্যাঁ ভোট দিচ্ছে, তো উনি ওনার ভোটটা বাস্তবায়ন করবেন না। জি, মাস জুড়ে এই আলোচনা নিশ্চয়ই আমরা করব। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল এমপি, আবুল হাসান রুবেল, মোহাম্মদ সেলিমউদ্দিন এবং সরার তুষার, আপনার চারজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা পাবলিক পার্লামেন্ট দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।